আচ্ছা, 1986 সালে সেই সুপারহিট গানটা মনে আছে? যা পেয়েছি আমি তা চাই না, যা চেয়েছি কেন তা পাই না। এই 21-এর বাংলায় কথাগুলো বড্ড সত্যি। কেন একটা নির্বাচন আমরা পাবো না যেখানে প্রমাণহীন কুৎসা নেই, শালীনতার মাত্রা ছাড়িয়ে ব্যক্তিগত আক্রমণ নেই, এবং আমার কাছে সবথেকে বড় কথা, হিংসা নেই। মানুষ নির্ভয়ে নিজের ভোটটা নিজে দিতে পারবে। চাহিদা তো এইটুকু, তাও দশকের পর দশক ধরে সেইটুকু চাহিদা বাংলার মানুষের পূরণ হবে না কেন? আর এই 21-এর ভোটে কি নেই বলুন তো? অডিও টেপ, মঞ্চের ওপর থেকে সরাসরি গালিগালাজ, পোশাক বা পরিবার ধরে টানাটানি, কিছুই তো বাদ যাচ্ছে না। শঙ্খ ঘোষের সেই অমোঘ শব্দগুলো একটু পাল্টে নিয়ে বলা যায়, ভোট বাজারে পণ্য হলো যা কিছু আজ ব্যক্তিগত। এই উপলব্ধি নিয়েই আমাদের আজকের এই অনুষ্ঠান। তাই আজকের বিতর্ক সভার কোনো প্রস্তাব নেই, আছে বিষয় এবং রাজনীতিবিদদের পাশাপাশি আছেন সমাজের নানা ক্ষেত্রের কৃতি মানুষেরা, যারা তুলে ধরবেন এই ভোট নিয়ে তাদের স্বপ্ন আর স্বপ্নভঙ্গের কথা। প্রশ্ন করবেন সেলিব্রিটিরাও। আর মাঝখানে প্রায় গল্পদাদুর ভূমিকায় আমি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সেকাল আর একালের সৌজন্য আর অসৌজন্যের নানা কাহিনী বলবো আপনাদের। আজ এই সভার বিষয়, কখনো টেপ কখনো গালি, সৌজন্য অস্তাচলে, 21-এর ভোট নাকি সার্কাস, গণতন্ত্র একেই বলে। সভার প্রথম বক্তা সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সুজন দা, শুভ সন্ধ্যা। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার নিজের ধারণা যে যথেষ্ট প্রাসঙ্গিক আলোচনা আজকে এবিপি আনন্দরা করতে চেয়েছে। কখনো টেপ কখনো গালি, সত্য রোজ আমরা দেখতে পাচ্ছি। সৌজন্য অস্তাচলে, না বোঝার কোনো কারণ নেই। 21-এর ভোট নাকি সার্কাস, গণতন্ত্র একে বলে না। যে সংগ্রাম ভারতবর্ষের স্বাধীনতার জন্য আমরা করেছি, যে সংগ্রামের অংশ হিসেবে স্বাধীনতার পর আমরা গণতন্ত্রের নামে শপথ নিয়েছি, যে গণতন্ত্রের পরিপ্রেক্ষিতে আমাদের দেশের নির্বাচন সহ বিভিন্ন রকমের, শুধু নির্বাচন না, চলবার কথা, সেগুলোকে কোথাও যেন আমরা হারিয়ে ফেলে ক্রমশ একটা পিছনের দিকে চলতে চাইছি। এবং বিশেষ করে শাসক দল যখন সেই রকম মনোভাব নেয়, তখন সেটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক হয়ে ওঠে, কোনো সন্দেহ নেই। আচ্ছা, ঢিল মারলে পাটকেল খেতে হয়, এটা তো চালু প্রবাদ। গালি পারলে তারপর কি আরো বড় গালি? ঘটনাক্রমে দুই শাসক দল, দেশের এবং রাজ্যের, তারা এমনভাবে বলছেন, গালি দিচ্ছেন, কথা বলছেন, অকথা কুকথায় ঝরিয়ে ফেলছেন সবটা। কোথাও যেন মনে হচ্ছে আমরা নিজেরাই সৌজন্য, সভ্যতা, তার থেকে দূরে সরে যাবার চেষ্টা করছে, এবং সেটা খুব সুপরিকল্পিতভাবে হচ্ছে বলেই আমার ধারণা। মানুষের নানানবিধ সমস্যা, নানাবিধ ইস্যু, সেই ইস্যুতে মানুষ থাকুক এটা সবাই চান না। ফলে এমনভাবে শব্দবন্ধ দেওয়া হোক, এমনভাবে ভঙ্গি করা হোক, ভাষা করা হোক, আজকে যা বলবো কাল বাদে পরশুদিন ঠিক উল্টি খেতেও কোনো অসুবিধে হচ্ছে না, এইরকম একটা এমন মনোভাব করা হচ্ছে যেখানে কার্যত মানুষের সমস্যা এবং ইস্যু থেকে সরে গিয়ে একটা তৈরি করা সার্কাস মতন মনোভাব থেকে একটা এনগেজ করে রাখার চেষ্টা করা হচ্ছে। এটা আপাতত একটা সুবিধে পাওয়ার মনোভাব বলে অন্তত আমার মনে হচ্ছে। কিন্তু মানুষ কেউ এই কারণে কাউকে নির্বাচিত করেন না। নির্বাচিত প্রতিনিধিদের বিশেষ করে বাড়তি ভূমিকা থাকে, মানুষেরও যেমন থাকে, সমাজেরও থাকে। নির্বাচিত প্রতিনিধি শাসক দল হলে কোনো কথা নেই, আরো বেশি সেই মনোভাব থাকার কথা। যেভাবে আমাদের দুই শাসক দল চলছে, আমার নিজের ধারণা রেড কার্ড দেখবার জন্য দুপক্ষই আসলে প্রস্তুত থাকাটা উচিত। মানুষ রেড কার্ড দেখাবেন, এর কোনো বিকল্প থাকতে পারে না। আচ্ছা, মাননীয়া তখন বলতেন বুদ্ধদেব বাবুর হাতে রক্ত, পাঞ্জাবিতে রক্ত, সারা শরীর থেকে নাকি রক্ত বেরোচ্ছে। বুদ্ধ পাল্টা জবাব দেননি, যে জবাব হতে পারত সে জবাব দেননি। যে জবাব দিয়েছেন সেই জবাবটাই যথার্থ, ষড়যন্ত্র হচ্ছে। এবং বারবার বোধহয় বলবার চেষ্টা করছেন যে আমি কম বয়সের যুবকের দিকে তাকিয়ে একটা ভরসা করে চলতে চাইছি, কিন্তু সেটাকে কেউ বা কারা বোধহয় ঘেঁটে দিচ্ছে। ষড়যন্ত্র 10 বছর যাক, নিশ্চয়ই সত্য একদিন প্রকাশিত হবে। আমার ধারণা খানিকটা হলেও সত্য আস্তে আস্তে করে
প্রকাশিত হচ্ছে, মুখ্যমন্ত্রী জবাব দেননি, কিন্তু ওখানে গিয়ে বলে এসেছিলেন যে মানুষ না চাইলে আমি 1 ইঞ্চি জমি নেব না। তারপরেও ঘটনাক্রম ঘটেছে, তারপরেও ঘটনা ঘটতে থেকেছে, তারপরেও ঘটনা ঘটতে থেকেছে। ফলে জমি না, আসলে রাজনৈতিক জমি পাওয়ার জন্য একটা প্রচেষ্টা এটা যে চলেছে, কে দায়ী? শিশিরবাবু বেশি দায়ী না মমতা ব্যানার্জি বেশি দায়ী ভিন্ন কথা, কিন্তু বিপর্যস্ত হলো কে? বাংলা। বিপর্যস্ত হলো কে? মানুষ, যুবক, লাখো লাখো ছেলে বাইরে চলে যাচ্ছে। যখন একটা সব মিলিয়ে মানুষের জন্য আকুতি কাজ করছিল সরকারের মধ্যে, তার মধ্যে প্রচেষ্টা যখন হচ্ছিল, তাকে ধ্বংস করার মধ্য দিয়ে কার্যত ষড়যন্ত্রের শিকার হয়েছে বাংলা, ষড়যন্ত্রের শিকার হয়েছে বাংলার যুব সমাজ। আজকে শুধু এখানে না, তাপসী মালিকের বাবা চেঁচিয়ে বলছেন আমার মেয়ের লাশটাকে নিয়ে রাজনীতি করেছে কারা, আমি বুঝতে পারছি, প্রকাশ্যে বলছেন। হয়তো ধরা পড়বে, আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু ধরা পড়বেন। কে অপরাধী তার চেয়ে বড় কথা হচ্ছে বিপর্যস্ত হলো বাংলা। পারস্পরিক আমরা যেন দ্বন্দ্ব এবং ঝগড়ার মধ্যে চলে গেলাম এবং সেখানে আমরা থেমে থাকলাম না, সেটা আরো চলতেই থাকলো। চিটফান্ডের টাকায় যখন একটা প্রোগ্রাম হচ্ছিল, এক ফোনে 1 লাখ, প্রোগ্রামে 2 মূল কুশীলব, তারা এখন দুপক্ষে। তার মধ্যে কেউ আবার রাজ্যের শাসক দলের রাস্তা ঘুরে দিল্লির শাসক দলের আস্তানা নিয়েছেন। এখন কিন্তু 100 বলেই ছবি। ভাষাগুলো কি আমাদের কারোর পছন্দ হচ্ছে? ভাষাগুলো কি সাধারণভাবে মানুষের পছন্দ হবার মতন কথা? রাজনীতির ভাষাগুলো মাটির তলায় 6 ফুট ঢুকিয়ে দেব অন এয়ার। এমনকি এবিপির প্রোগ্রামেও শুনছি, এবিপি তো করছে না, তারা এসে করছেন, কবজি থেকে নামিয়ে দেব। এবং যিনি করছেন যেন তিনি একটা সেলিব্রিটি, এবং শাসক দলের পূর্ণ মদত আছে তার পিছনে, এটা আমরা দেখতে পাচ্ছি। সরি, আমার এই শব্দটা আমি বলতে চাইছিলাম না, তোর বাবাকে গিয়ে বল আমি দাঁড়িয়ে আছি। রাজনীতির ভাষা। টাকা দিয়েছিস, আমার কাছে হিসেব চাইবে, আমি উত্তর দেবো। কিসের ভাষা এগুলো? এগুলো সৌজন্যের তো নয় বটেই, এগুলো গালি, টেপ, আর টেপ তো রোজ বেরোচ্ছে। কেউ নির্বাচন কমিশনকে প্রভাবিত করবেন তার টেপ, কেউ এই দলের হয়ে ওই দলের লোককে প্রভাবিত করবেন এবং তার মধ্যে একটা ডিলের গন্ধ খুঁজে পাওয়া যাবে তার টেপ, এবং তারপর 2 দিন চুপ করে থেকে কেউ স্বীকার করবেন, কেউ আবার অস্বীকার করতে করতে পরে কোনো একটা সময় স্বীকার করবেন, কয়েক বছর পর হয়তো বা। এটা একটা ভয়ঙ্কর বিপজ্জনক জায়গায় যাচ্ছে বলে আমার মনে হচ্ছে, এবং এটা ঠিক হবে না। একটা স্লোগান চললো খেলা হবে। আমি বিশ্বাস করুন, আমি খুব যখন দেখেছি গেঞ্জিতে লেখা আছে ভাঙা পায়ে খেলা হবে, আমি শঙ্কিত বোধ করেছি। তাহলে কি খেলাটা ভাঙা পায়ে হলে সহানুভূতি বেশি পাওয়া যাবে, অতএব একটা পা ভাঙা গোছের কোনো গল্প লাগবে, অতএব হয় ষড়যন্ত্র নয় অ্যাক্সিডেন্ট, কোনো একটা কিছু লাগবে। মেডিকেল বুলেটিন কোথায়? মেডিকেল বুলেটিনটা কোথায়? আবার তার পাল্টাটা কি আর নয় অন্যায়। যখন আর নয় অন্যায় বলছেন, তখন মঞ্চে বসে আছেন চিটফান্ডের নানান অন্যায়ের সঙ্গে যারা যুক্ত তারা। আমি জানি না পরবর্তীকালে তারা কোনো একটা সময় চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত করার জন্য কমিশন করে হয়তো মুকুল রায়কেই চেয়ারম্যান বানিয়ে দেবেন, বা টেট কেলেঙ্কারির তদন্ত কমিশন করতে গিয়ে তারা ডায়াসে বসে আছেন, দেশের বড় বড় দেশের মন্ত্রী, পারলে প্রধানমন্ত্রী, তিনিও বসে আছেন। সেখানে হচ্ছে আইন নয় অন্যায়, বসে আছেন কে? এমএলএ কালনার। হয়তো টেট কেলেঙ্কারিতে তার বাড়ির 13 জনকে চাকরি দেওয়ার সুবাদে টেট কেলেঙ্কারি তদন্ত কমিশনের চেয়ারম্যান করার জন্যই তিনিই হয়তো সবচেয়ে যোগ্য লোক হিসেবে বিবেচিত হতে পারেন। এটা রাজনীতি হচ্ছে না। সাধারণ সামাজিক কাণ্ডজ্ঞান থেকে সরতে সরতে আমরা কোথাও যেন গিয়ে এনগেজ করে ফেলছি এমনভাবে যেখানে মানুষের কোনো ভূমিকা থাকবে না, মানুষের কোনো ভূমিকার অর্থ হয় না। আমি বলবো রাজনীতি মানে দায়বদ্ধতা, মানুষ, মানুষের জন্য। মোদিজির রাজনীতিতে রান্নার গ্যাসের প্রসঙ্গ কি কখনো আলোচনার মধ্যে যাতে না আসে তার জন্য এই পারস্পরিক গালিগালাজ এবং টেপ। শুধু আদানি আম্বানি, দিদির রাজনীতির অংশ হিসেবে কখনো যাতে পশ্চিমবাংলায় বিদ্যুতের দাম ভারতবর্ষের সবচাইতে বেশি সেটা আলোচনার মধ্যে না আসে, তার জন্য কি ডাইভার্সন? শুধুমাত্র লুম্পেন ইকোনমি, তাকে প্রশ্রয় দেওয়া। ভাইপো তো দেশে অনেক আছে,
কিন্তু যাবতীয় সম্পদে পাহাড় কোনো এক ভাইপোর হবে, আর বাকি ভাইপোরা হাপিত্তেশ করে ঘুরে বেড়াবে, হাঁটু গেড়ে অনুপ্রেরণার তাড়নায় ঘুরে বেড়াবে, অথবা ভিন রাজ্যে চলে যেতে হবে। এই কিসের রাজনীতি হচ্ছে, কিসের বন্দোবস্ত হচ্ছে? এই জিনিস কখনোই চলতে পারে না। আমি বলবো, উনি বিরোধী শূন্য ভারত চেয়েছেন, ইনি বিরোধী শূন্য বাংলা চেয়েছেন। উনি সেই কারণে মণিপুর, গোয়া, কর্ণাটক পথ দেখিয়েছেন। ইনি আবার তারও আগে হয়তো পথ দেখিয়েছেন, বিরোধী শূন্য বাংলা চাই। তাহলে রাজ্য সরকার যারা থাকবে তার বিরুদ্ধে কেউ মিউনিসিপ্যালিটি চালাতে পারবে না, তার বিরুদ্ধে কেউ পঞ্চায়েতও চালাতে পারবে না। এবং করতে করতে এমনটা হলো, আমি তবু বুঝতাম যে একটা দল বদল হচ্ছে, একটা দল ভাঙানো হচ্ছে সরকার ভাঙা অথবা তৈরি করার জন্য। পশ্চিমবাংলা তো তাও না। 2011 পর থেকে তৃণমূলের সরকার আছে, ভাঙবার মতন প্রশ্ন আসেনি, নতুন করে গড়ার মতো প্রশ্ন আসেনি। তা সত্ত্বেও একটা সব মিলিয়ে প্রথম থেকে এক দল বদল, দল ভাঙা তার খেলা, যা আমাদের বাংলায় কোনোদিন কখনো ছিল না। দল বদলের খেলা না, ঘর বদলের খেলা না, জরুরি ছিল দিন বদলের লড়াই। মানুষ দিন বদলের লড়াইয়ের পক্ষে, সেটাকে বাতিল করে দিয়ে দল বদলের খেলায় যারা যেতে চান তারা কাজের কাজ কিছু করবেন না। সুমান, আমি 2 মিনিট সময় নেব। কেউ গরুর দুধে সোনা খুঁজবেন, আই রিপিট, কেউ থাইল্যান্ডে সোনা পাচারের নাম যুক্ত থাকবে, আবার কারুর কোকেন পাচারের নাম যুক্ত থাকবে। এরাই কি রাজনীতির কুশীলব? এরাই রাজনীতি করবেন? এরাই রাজনীতির নিয়ন্তা হবেন? বিপদটা অনেক গভীরে। নন্দীগ্রাম কিংবা সিঙ্গুর কিংবা জঙ্গলমহল অনেক ধরনের ষড়যন্ত্র আজ নাও কাল প্রকাশিত হবে। যুক্তি বনাম অযুক্তির লড়াই, অযুক্তিকে জেতাবার মতো একটা কোনো প্রচেষ্টা, তার মতো দাপট, অর্থের, ক্ষমতার, সব মিলিয়ে এ আমাদের বাংলার লাভ কিছু হচ্ছে না, এ আমাদের সর্বনাশ করে দেবে। আমার এই কথাটা থেকেও দুঃখ পেতে পারেন। বহুবার ভেবেছি, বলা উচিত, হ্যাঁ বলা উচিত। সেম ডিএনএ। রাজনীতির শুরু যদি হয় অসততা দিয়ে, কখনো মানুষের জন্য তা মঙ্গল হতে পারে না। কেউ জাল ডক্টরেট, অনেকদিন হয়ে গেছে ফলে আমরা ভুলে যাবো মনে হতে পারে না। কেউ জাল ডক্টরেটের প্রচার দিয়ে রাজনীতি শুরু করবেন, আর কেউ কেন্দ্রীয় শাসক দল তার পলিটেকনিক পাশের অথবা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা পর্যন্ত খুঁজে বার করতে পারবেন না। এই অসততা দিয়ে যদি রাজনীতি শুরু হয় 2 শাসক দলের, তাহলে তখন মনে হয় যে একই ডিএনএতে 2 শাসক দল, একই ছাঁচে 2 শাসক দল, এটা কোনো কাজের কথা না। ওখানে বিজেপি না, মোদির বিজেপি। এখানে তৃণমূল না, দিদির তৃণমূল। ফলে পার্সোনাল একটা জায়গাতে এমনভাবে নিয়ে চলে যাচ্ছে যেটা কখনো ভালো হতে পারে না। আমি কথা না বাড়িয়ে শেষ করব। নন্দীগ্রামে কার সাথে কার লড়াই? মমতা ব্যানার্জি বনাম শুভেন্দু অধিকারী, লড়াই সেম সাইড। সিঙ্গুরে কার লড়াই? তৃণমূলের হরিপালের এমএলএ বনাম তৃণমূলের সিঙ্গুরের এমএলএ, এটা কোনো লড়াই? সেম সাইড। সিঙ্গুরের লড়াইটা হচ্ছে বাংলাকে বাঁচাবার জন্য, যুবকের কর্মসংস্থানের জন্য সিঙ্গুরকে রিএস্টাবলিশ করতে হবে, কিংবা নন্দীগ্রামকে রিএস্টাবলিশ করতে হবে। ওখানে 28 বছরের সৃজন, তো এখানে 35 বছর বয়সের মীনাক্ষী ঘাসে পা দিয়ে মানুষের দরজায় দরজায় গিয়ে হাজির হবে। শুধু একটাই কথা, বাংলাটা আমাদের, বাংলাটাকে বাঁচাতে হবে। বাংলাকে ধ্বংসের থেকে বাঁচাবার জন্য মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনীতির মোটো হওয়া উচিত এইটা, বাংলা, বাংলার সমাজ জীবন, বাংলার সংস্কৃতি, বাংলার অর্থনীতি, বাংলার যুব সমাজ। বুদ্ধদেব ভট্টাচার্য এই স্বপ্ন দেখছিলেন, তিনি হয়ে গেলেন ভিলেন, তিনি হয়ে গেলেন শত্রু, তিনি হয়ে গেলেন মুখে রক্তের দাগওয়ালা। আর যারা আসলে বাংলা সর্বনাশ করছেন তারা রাজনীতির দাবি বেড়াবেন, এটা হতে পারে না। এর পরিবর্তন হবেই, এবং সেই পরিবর্তনের ভরসাতেই আমাদের চলতে হবে বলে আমি বিশ্বাস করি। আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ সুজন চক্রবর্তী। সুজনদা, প্রথম বাক্য থেকে শেষ বাক্য পর্যন্ত 2 শাসককে বিঁধলেন। 2 শাসক অর্থাৎ কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসক। মানে এই বটম লাইনে কেউ আসতে পারেন যে শাসক হলে তিনি গণতান্ত্রিক মূল্যবোধ থেকে বিচ্যুত, অর্থাৎ গালিগালাজ হোক কিংবা অনৈতিক কাজ শাসকরা করে, কেন্দ্রের বা রাজ্যের। বিরোধী দলগুলোর কি ঐতিহাসিকভাবে সত্যি কোনো দায় নেই? দেখুন, আজ থেকে ঠিক 4 মাস আগে এই নির্বাচনের কাভারেজ যখন আনুষ্ঠানিকভাবে শুরু করেছিলাম, তখন বলেছিলাম এমন একটা নির্বাচন আমাদের এ রাজ্যে হোক না যেখানে একটাও প্রমাণ ছাড়া অভিযোগ থাকবে না। বাংলার ইতিহাস এতদিনেও কেন এই কুৎসা ট্র্যাডিশন থেকে মুক্তি পাবে না।
পৃথিবীর ইতিহাসে যুগে যুগে ভিত্তিহীন কুৎসার সব থেকে বড় শিকার হয়েছেন কমিউনিস্টরা। সুজনদা মানবেন নিশ্চয়ই। নাৎসি জার্মানির জোসেফ গোয়েবেলসের কথা আমরা প্রত্যেকে জানি, আর অবশ্যই আরেক জোসেফ, মার্কিন সেনেটর জোসেফ ম্যাকার্থি, যার নাম থেকেই ভিত্তিহীন অভিযোগের সমার্থক শব্দ ম্যাকার্থিজমের জন্ম, যার কুৎসার জেরে রাষ্ট্রীয় সন্ত্রাস বারবার নেমে এসেছে কাদের ওপর? কমিউনিস্টদের ওপর। অথচ দেখুন, আমাদের দুর্ভাগ্য, সেই বামপন্থীদের শাসনকালে পশ্চিমবাংলায় প্রফুল্ল সেনকে সম্পূর্ণ মিথ্যে অভিযোগে বিদ্ধ করে স্টিফেন হাউসের মালিক বলে কাদাছোঁড়া হয়েছে, যে প্রফুল্ল সেন কার্যত সহায় সম্বলহীনভাবে মারা যান। আর ব্যক্তিগত আক্রমণের কদর্য রূপ হিসেবে অতুল্য ঘোষকে কটাক্ষ করে 1967 সালে বাড়িতে বাড়িতে কানা বেগুন ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সেই অতুল্যবাবু, যিনি তার একটি চোখ খুইয়েছিলেন দেশের জন্য স্বাধীনতা সংগ্রামে সামিল হয়ে। ব্রিটিশ পুলিশ বন্দিদশায় অতুল্য ঘোষের চোখে রড ঢুকিয়ে দেয়, আর স্বাধীন ভারতে এই বাংলায় তার দৃষ্টিহীনতাকেও কদর্য কটাক্ষ করা হয়েছিল। ইতিহাস সত্যি অনেক সময় বড় লজ্জার। যাই হোক, আমার পরের বক্তা তৃণমূল কংগ্রেসের পক্ষে বিধায়ক সমীর চক্রবর্তী। ধন্যবাদ সুমনবাবু, ধন্যবাদ এবিপি আনন্দ, যারা উপস্থিত শ্রোতৃমণ্ডলী, শ্রোতা যারা, দর্শক মণ্ডলী, যারা এই ডিবেটে আজকে অংশ নিচ্ছেন এবং টেলিভিশনের মধ্যে দিয়ে যে লক্ষ লক্ষ মানুষ এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আমি শুভ সন্ধ্যা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। মহাযুদ্ধ আজকের অনুষ্ঠান। সুমনবাবুরা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বা যুক্তিতর্ক যখন অনুষ্ঠান করেন, তার সঙ্গে এই অনুষ্ঠানের একটা ফারাক হচ্ছে, এই প্রস্তাবের মানে যেটা ওনাদের আজকের যেটা ছড়াটা ওনারা তৈরি করেন, তার পক্ষেও থাকে বিপক্ষেও থাকে বক্তব্য। আজকে কিন্তু পক্ষেও নেই বিপক্ষেও নেই, তাই তো সুমনবাবু? ওনাদের ক্যাপশন কি? কখনো টেপ, কখনো গালি, সৌজন্য অস্তাচলে, 21-এর ভোট নাকি সার্কাস, গণতন্ত্র একেই বলে। অনেকগুলো পয়েন্ট, টেপ, গালি, সৌজন্য, সার্কাস, গণতন্ত্র। আমার পূর্ববর্তী বক্তা সিপিএমের বিধায়ক নেতা সুজন চক্রবর্তী, তিনি যেটা বলে গেলেন, আমি দুটো প্রশ্নের শুধু উত্তর দেব। তিনি বললেন যে কটু ভাষা বা ভাষা সন্ত্রাস, এটা কি আপনি অনিল বোসের কথাটা ভুলে গেলেন? সিপিএমের এমপি আরামবাগের যে ভাষায় বলেছিলেন, আমি সেই কথাটা ভদ্র সমাজে উচ্চারণ করতে আমার সংস্কৃতিতে বাধে, একটু মনে করে নেবেন। আপনি ঠিকই বলেছেন সুজন বাবু আপনার বক্তব্যের মধ্যে দিয়ে, যে বিজেপির যে সভাগুলো হচ্ছে সেখানে দেখা যাচ্ছে সর্বভারতীয় নেতৃত্বের মধ্যে উপস্থিত সিন্ডিকেটের প্রবক্তা, যিনি বলেছিলেন 2016 সালে যে সিন্ডিকেট যদি উঠে যায় সরকারের পতন ঘটবে, তিনি বসে আছেন। বালিচরের যিনি প্রধান তিনি বসে আছেন। আপনি চিটফান্ডের কথা বলেছেন, চিটফান্ডের যারা প্রবক্তা তারা বসে আছেন। সুজনবাবু, আমার কিন্তু এটাও মনে পড়ছে 2007 সালে যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, আসানসোলের কে কালে সিং বুদ্ধদেব ভট্টাচার্যের পাশে একই মঞ্চে বসেছিলেন। এই যে লালা যে নামটা আপনারা এখন খবরের কাগজে দেখছেন, তখন কিন্তু কয়লা মাফিয়া সবচেয়ে বড় যিনি ছিলেন কালে সিং, আমি নামটা মনে করিয়ে দিলাম, বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে একই মঞ্চ শেয়ার করছেন। 2007 সাল, অনেক পত্রিকায় তার ছবি বেরিয়েছিল। দেখুন, একটা কথা বলি, সামাজিক অবক্ষয় ঘটেছে, রাজনীতিরও অবক্ষয় ঘটেছে, সাংবাদিকতারও অবক্ষয় ঘটেছে। সুমনবাবু, আমি আপনাকে আক্রমণ করছি না, কিন্তু তার কারণ আপনারা যদি দেখেন, এক সময় আমি টেপ এই কথাগুলো আসবো যদি সুমনবাবু আমাকে সুযোগ দেন। দেখুন, রাজনীতির প্রচারটা কিরমভাবে বদলে যাচ্ছে দিনে দিনে। 50-এর দশক, 60-এর দশক, ছড়া কবিতার মধ্যে দিয়ে রাজনৈতিক স্লোগান, দেয়াল লিখন। আমরা তখন বাচ্চা ছেলে, 67 সাল, 69 সাল, 70 সাল, 71 সাল, আমরা যখন স্কুলে যেতাম, ক্লাস 4, 5, 6-এ পড়ি,
দেয়াল লেখাগুলো আজও আমার মনে আছে, ব্যঙ্গচিত্রের মধ্যে দিয়ে দেয়াল আঁকা হতো, দেয়ালের মধ্যে দিয়ে রাজনৈতিক স্লোগান এবং প্রতিপক্ষকে রাজনৈতিকগতভাবে শিষ্টাচারের মধ্যে দিয়ে আক্রমণ করা হতো। দু তিনটে আমি উদাহরণও দিতে পারি পুরনো দিনের কথা। 1969 সাল, আমি ক্লাস 5-এর ছাত্র, উত্তর কলকাতা স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ছাত্র ছিলাম। হেঁটে হেঁটে স্কুল যাচ্ছি, দেখছি দেয়ালে লেখা গোয়াবাগান স্ট্রিটে সিপিএমের ইন্দিরা গান্ধীর কার্টুন এঁকেছেন, দিয়ে বলছেন ইন্দিরা মাসি বাজায় কাঁসি। ওয়াইবি চবান তখন অর্থমন্ত্রী ভারতবর্ষের। ইন্দিরা মাসি বাজায় কাঁসি, চবন বাজায় ঢোল, আয় প্রফুল্ল আয় অতুল্য, আয় খাবি আয় কানা বেগুনের ঝোল, যেটা সুমনবাবু বলছিলেন ব্যঙ্গ করে, যে স্বাধীনতার আন্দোলনের সময় চোখ খুইয়েছিলেন, সেটা ছিল রাজনৈতিক স্লোগান সিপিএমের। দেয়াল লিখন, আমি তো বলে দিলাম। আবার 1971 সালে দেখেছি, যখন আমি তখন ক্লাস 7-এর ছাত্র, যখন যুক্তফ্রন্ট ভেঙে গিয়ে সিপিআই যখন সিপিএমকে পরিত্যাগ করে ইন্দিরা গান্ধীর হাত ধরলেন, তখন কংগ্রেসের প্রতীক গাই বাছুর। সিপিএম দেয়াল লিখল, দিল্লি থেকে এলো গাই, সঙ্গে বাছুর সিপিআই। আর তার পাশে আবার কংগ্রেস তার প্রত্যুত্তরে লিখল, সেই বাছুরে মারল লাত সিপিএম কুপকাত। আজকে দেখতে পান ভাষাটাই বদলে গেছে, অস্বীকার করে কোনো লাভ নেই। তার কারণ এখানে অনেক বিদ্বজ্জন মানুষরা উপস্থিত আছেন। আমি আপনাদের কাছেও অনুরোধ করব, দেখুন ভ্যাকুয়াম বলে কিছু হয় না বিজ্ঞানে, শূন্যতা থাকে না, সেটা ভর্তি হয়। আপনাদের মতো বিদ্বজ্জনরা, আপনাদের মতো পণ্ডিত মানুষরা, আপনাদের মতো মেধা সম্পন্ন মানুষরা যদি রাজনীতির মধ্যে না আসেন, সেটা কিন্তু ভর্তি হবে। এবং সেটা ভর্তি হবে দাঙ্গাবাজদের দ্বারা, সেটা ভর্তি হবে সমাজ বিরোধীদের দ্বারা, সেটা ভর্তি হবে ফৌজদারি মামলার আসামিদের দ্বারা। তাই তো লোকসভায় নির্বাচিত সদস্যদের মধ্যে দেখি 116 জন এমপি বিজেপির, যারা ফৌজদারি মামলায় অভিযুক্ত। এটা কাম্য নয়। গণতন্ত্র কি শুধু পশ্চিমবাংলায় বিপন্ন? গণতন্ত্রের কথাটা এসেছে, সে তো সারা পৃথিবী জুড়ে আজকে একটা প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে। আমেরিকার রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজিত হয়ে গদি ছাড়ছেন না, এ তো 3 মাস আগের ঘটনা। আমেরিকার গণতন্ত্রের পীঠস্থান তার পার্লামেন্ট ক্যাপিটালের মধ্যে উত্তেজক কথাবার্তা বলে লোক ঢুকিয়ে দেওয়া হলো, সেখানে গুলি চলল। আমেরিকার গণতন্ত্রটা প্রশ্নচিহ্নের মধ্যে গিয়ে পড়ল। দেখুন, দুটো কাইন্ড অফ ডেমোক্রেসি বা গণতন্ত্র সারা পৃথিবী জুড়ে চলছে। একটা ব্রিটিশ পার্লামেন্টারি ডেমোক্রেসি, যেটা আমরা ফলো করি, আমরা অনুসরণ করি, ব্রিটিশ পার্লামেন্টারি ডেমোক্রেসি। আরেকটা হচ্ছে আমেরিকান প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের ডেমোক্রেসি। আজকে আমেরিকার গণতন্ত্রই তো প্রশ্নচিহ্নের মুখে। শুধুমাত্র আমি বলবো যে কিছু অশিক্ষিত কথা বলাটা বোধহয় ভুল হয়ে যাবে। অর্ধশিক্ষিত মানুষদের হাতে ক্ষমতাটা পড়ে গেছিল। শুধু টাকা থাকলেই শিক্ষিত হয় না। ডোনাল্ড ট্রাম্প বিখ্যাত বড় লোক, তার মানে শিক্ষিত নয়। তার ভাষার মধ্যে দিয়ে আপনি আচরি ধর্ম পরকে শিখায়। দেখুন, এই যে ভাষা সন্ত্রাস, আমি কথাটা আবার বলছি, এটা কিন্তু বেশি করে দেখা যাচ্ছে 2016 সালের পর থেকে। আর এটা যেন কম্পিটিশনের পর্যায়ে চলে যাচ্ছে, প্রভোকেশন। এখানটা আমি সুমনবাবুদেরও বলবো যে সুমনবাবুরা আজকের যে অনুষ্ঠান করেছে সময়োপযোগী অনুষ্ঠান, আপনাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু শুধু আজকের অনুষ্ঠান করে শেষ করে দিলে হবে না সুমনবাবু, তাহলে কিন্তু আবার 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বা 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে আবার কিন্তু এই ধরনের অনুষ্ঠান করতে হবে। তার কারণ সেই ট্র্যাডিশন সমানে চলিবে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, ফোর্থ পিলার অফ দ্য ডেমোক্রেসি হচ্ছে সাংবাদিকতা। আপনাদেরও কিন্তু একটা বিশাল ভূমিকা আছে। এই যারা কুশব্দ ব্যবহার করছেন, ভাষা সন্ত্রাস করছেন, ব্ল্যাকআউট করুন তাদের। তার কারণ টিভির পর্দায় ছবিটা দেখার জন্যে বা সংবাদের শিরোনামে যাওয়ার জন্যে তারা আরো উৎসাহিত হন। যে খারাপ কথা বললে টেলিভিশনে আমার মুখ দেখাবে, আমার বাইট নেবে। আমি আপনার উপর দায় চাপিয়ে দিচ্ছি না, দায়টা আমাদেরও আছে। আমরা যারা রাজনীতি করি, আমরা তো কোনোদিন ভাষা সন্ত্রাসের মধ্যে রাজনীতি করি না। তাহলে এই কালচার, এই সংস্কৃতি কারা আমদানি করছে পশ্চিমবাংলায়, সেটা তো ভাবতে হবে। অথচ দেখুন মজার কথা, রাজনৈতিক সৌজন্যতা
এই বিধানসভায় এক্ষুনি দিলীপবাবু এসেছেন, তিনি রাজ্য বিজেপির সভাপতি। দিলীপবাবু 2016 সাল থেকে 19 সাল রাজ্য বিধানসভার সদস্য ছিলেন, আমিও বিধানসভার সদস্য এখনো, সুজনবাবুও বিধানসভার সদস্য, অনেকবার হয়েছে। দিলীপবাবু তার রাজনৈতিক বক্তব্যের মধ্যে দিয়ে রাজনৈতিকগতভাবে কোনো খারাপ কথা না বলে আমাকে আক্রমণ করেছেন, আমিও কখনো দিলীপবাবুকে রাজনৈতিক আক্রমণ করেছি। আবার তার পরক্ষণেই দিলীপবাবু হয় উঠে এসে আমার আসনের পাশে বসে আমার সঙ্গে গল্প করেছেন, আমি আবার উঠে গিয়ে দিলীপবাবুর আসনের পাশে বা সুজনবাবুর আসনের পাশে গিয়ে তার সঙ্গে গল্প করেছি। সেটাই তো রাজনৈতিক সৌজন্যতা। তাহলে বিধানসভার মধ্যে যদি রাজনৈতিক সৌজন্যতা বজায় রাখা যায়, পার্লামেন্টারি ডেমোক্রেসির মধ্যে, সংসদীয় গণতন্ত্রে, তাহলে বাইরে অসুবিধাটা কোথায় হচ্ছে? প্রশ্নটা আমার এইখানে। তার মানে আমি কি দিলীপবাবুর সঙ্গে কথা বলছি বা দিলীপবাবু আমার সঙ্গে কথা বলছেন বলে দিলীপবাবু তৃণমূল হয়ে যাচ্ছেন, না আমি বিজেপি হয়ে যাচ্ছি? সুজনবাবুর সঙ্গে তার আসনে পাশে গিয়ে আমি কথা বলছি বা সুজনবাবু উঠে এসে আমার আসনে বসে আমার সঙ্গে কথা বলছেন, তাহলে সুজনবাবু কি তৃণমূল হয়ে গেলেন, না আমি সিপিএম হয়ে গেলাম? সে তো রাজনৈতিক সৌজন্যতা, সেটাই তো পার্লামেন্টারি ডেমোক্রেসি। ফ্লোর ম্যানেজমেন্ট বলেও কথা হয়েছে। আমার একটাই বক্তব্য যে বিধানসভার মধ্যে যদি রাজনৈতিক সৌজন্যতা থাকে, তাহলে বাইরে কেন ভাষা সন্ত্রাস? আসলে অরাজনৈতিক মানুষের ভিড়টা এত বেশি বাড়ছে সদ্য গজিয়ে কিছু রাজনৈতিক দলের, যাদের পলিটিক্যাল ব্যাংক্রাপসি, রাজনৈতিকগতভাবে দেউলিয়া। তাই সমর্থকদের কাছে কোনো রাজনৈতিক বার্তা তারা পৌঁছে দিতে পারছেন না, সস্তায় হাততালি কুড়ানোর জন্য এবং তাদের উত্তেজক কথাবার্তা বলে তাদের খানিকটা অক্সিজেন দেওয়ার জন্য উত্তেজনা ছড়াচ্ছে, উত্তেজক কথাবার্তা হচ্ছে। দ্বিতীয় নম্বর, তারা আরও অনুপ্রাণিত হচ্ছে, বাহ এই কথাগুলো বললে তো টেলিভিশনের পর্দায় এবং খবরের কাগজে আমি সংবাদের শিরোনামে আসছি। সুতরাং একটা কোথাও তো থামতে হবে, নইলে তো এই জিনিস চলতেই থাকবে। এই যে টেপ নিয়ে যে কথাটা হচ্ছে, আমি তো মনে করি না মমতা ব্যানার্জি কোনো অন্যায় করেছেন, আমি মনেই করি না। তার কারণ তিনি নন্দীগ্রামের প্রার্থী, তিনি নন্দীগ্রামের যে কোনো মানুষকে ফোন করতে পারেন, গিয়ে ভোট ভিক্ষা চাইতেই পারেন। অন্যায়টা কোথায়? আমি তো তালডাংরা বিধানসভার এমএলএ, আমি তো অমিয় পাত্র সিপিএম এর যিনি সেন্ট্রাল কমিটির সদস্য, তার বাড়িতেও গিয়েছিলাম ভোট চাইতে, অন্যায় করেছিলাম? আমার বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন মহাদেব খান, আমি তার বাড়িতেও গিয়েছিলাম, সব বাড়িতেও গেছি, তারও বাড়িতে গেছি ভোট চাইতে, অন্যায় করেছিলাম? মানুষ কিন্তু কোনো দল নয়, কোনো রং নয়। দিলীপবাবু সাংসদ, আপনি কি শুধু মেদিনীপুরের বিজেপির সমর্থিত মানুষদের সাংসদ? গোটা মেদিনীপুরের সমস্ত মানুষের সাংসদ আপনি। সুজনবাবু যাদবপুরের বিধায়ক, সমস্ত যাদবপুরের যত মানুষ বসবাস করেন সকলের বিধায়ক আপনি। সেখানে দল নয়, রং নয়, সেখানে উন্নয়ন এবং মানুষের যেটা চাহিদা সেটা কিন্তু পূরণ করতে হবে। এটা বলাটা শোভনীয় নয় যে তোমরা আমায় ভোট দাওনি তাই তোমাদের জন্য আমি কাজ করব না, এটা হতে পারে না, এটা গণতন্ত্র বিরোধী কাজ। কেউ সিপিএম হয়ে জন্মায় না, কেউ বিজেপি হয়ে জন্মায় না, কেউ তৃণমূল হয়ে জন্মায় না, কেউ কংগ্রেস হয়ে জন্মায় না। কাজের মধ্যে দিয়ে মানুষের মনকে জিততে হয়, সেটাই গণতন্ত্রের নিয়ম। তাই 2006 সালে বামেরা 235টা আসনে পশ্চিমবাংলায় জয়ী হয়, আবার সেই মানুষরাই 2011 সালে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোটকে 227টা আসনে নির্বাচিত করে। একই মানুষ। কাজের মধ্যে দিয়ে মানুষের মনকে জিততে হয়। আর সুমনবাবু, আমি আবার আপনাকে বলবো যে একটাই অনুরোধ আপনাদের কাছে, যে সেটা হচ্ছে এই ধরনের অনুষ্ঠান আপনারা করুন, আরো বেশি করে করুন। আর অনুরোধ যে দিলীপবাবুকে আমি অনুরোধ করব, সুজনবাবুকে অনুরোধ করব, আমিও কথা দিয়ে গেলাম যে এই ধরনের ভাষা সন্ত্রাস যারা করছেন এটা বাংলার পরিপন্থী, বাংলার সংস্কৃতির পরিপন্থী। এই রাজনীতি কিন্তু পশ্চিমবাংলা দেখেনি। আমি শুধু একটা ছোট্ট ঘটনা বলে শেষ করবো। সুজনবাবু জানেন, একদিন বিধানসভাতে আড্ডা হচ্ছিল, আব্দুল মান্নান বিরোধী নেতাও ছিলেন, উনিও ছিলেন, আমিও ছিলাম। আমি বলছিলাম কথাটা 1980-র দশকের শেষ দিক কি 90-এর শুরুতে। বরকত গনি খান চৌধুরী তখন মেম্বার অফ পার্লামেন্ট। বরকত সাহেব আমাকে বলেছিলেন একদিন গল্পের ছলে, জানিস একবার আমি পুরীতে গেছি, দোতলাতে বসে আছেন জ্যোতিবাবু, আমি সেখানে গেছি, দেখি আমাকে যেন উনি দেখতেই পাচ্ছেন না, বুকের ওপর একটা বই, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে উনি সমুদ্রের দিকে তাকিয়ে আছে বিএনআর হোটেলে। তো অনেকক্ষণ পর আমি বললাম, জ্যোতিবাবু আমি কিন্তু এসছি, আমি গনি খান চৌধুরী।
বললে সমুদ্রের দিকে তাকিয়েই তিনি উত্তর দিলেন, না আমি শুধু ভাবছি আপনি মাঝে মধ্যেই বলেন আমাকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবেন, কি ভয়ঙ্কর এই বঙ্গোপসাগর, তার ঢেউ দেখছি আমার পরিণতিটা কি হবে। এটা বরকত সাহেবের মুখ থেকে আমার শোনা। রাজনৈতিক সৌজন্যতা এই জায়গাতে ছিল। আরো দুটো ছোট ছোট ঘটনা বলে দিয়ে আমি শেষ করব। আমরা দেখতে পাই না যেটা আজকে 1977 সাল ইন্দিরা গান্ধী হেরে গেলেন, কংগ্রেস বিপুল ভোটে পরাজিত। ইন্দিরা গান্ধী পরাজিত, তার পুত্র সঞ্জয় গান্ধী পরাজিত, পুরো গো বলয় হিন্দি বলয়, একেবারে মহারাষ্ট্র গুজরাট থেকে শুরু করে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবাংলা, আসাম নিশ্চিহ্ন কংগ্রেস। মাত্র 155টা আসন পেয়েছিল কংগ্রেস। তখন কংগ্রেসের সভাপতি ছিলেন দেবকান্ত বড়ুয়া। ঠিক নির্বাচনের আগে ইমার্জেন্সি বা জরুরি অবস্থা প্রত্যাহার হয়েছিল। দেবকান্ত বড়ুয়া কংগ্রেস সভাপতি থাকাকালীন বলেছিলেন, ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা। মানে ভারতবর্ষ মানে ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী মানে ভারতবর্ষ। আনন্দবাজার পত্রিকায় ইন্দিরা গান্ধী হেরে যাওয়ার পরে প্রথম পাতায় সুমনবাবু অন্তত 3 কলমের একটা কার্টুন বেরোলো কুট্টি সাহেবের। আজকালকার দিনে আর দেখতে পাই না। কি কার্টুনে ছিল? ইন্দিরা গান্ধীর চিতাদল জ্বলছে, আর একজন ব্রাহ্মণ খালি গায়ে পইতে গলায় রয়েছে, হাতে কমণ্ডুলো নিয়ে দৌড়চ্ছেন, আর কিছু মানুষ তাকে ধরতে যাচ্ছেন। যে মানুষটা দৌড়চ্ছেন সে হচ্ছে দেবকান্ত বড়ুয়া। তলায় ক্যাপশন, আমি সতী হব না, সহমরণে যাব না। আজকে কিন্তু আমরা দেখতে পাই না। সে অভাবটা অনুভূত হয়। আরেকটা ছোট্ট উদাহরণ বলছি, 1981-82 সালের ঘটনা। তখন কেন্দ্রীয় সরকার বারবার হুমকি দিচ্ছিল, বা বরকত সাহেবও বলছিলেন, তখন তিনি রেলমন্ত্রী 82 সালে, যে বঙ্গোপসাগরে ফেলে দেবেন, এবং জ্যোতিবাবু বারবার বলছিলেন কেন্দ্রীয় সরকার চক্রান্ত করছে আমাকে ফেলে দেওয়ার জন্যে। ওই কুট্টি সাহেবের আরেকটা কার্টুন আনন্দবাজার পত্রিকায় আজকে আর দেখতে পাই না। কি হলো? যে একজন শীর্ণকায় মানুষ ধুতি পাঞ্জাবি, চোখে চশমা পরে ডাক্তারবাবুর কাছে গেছেন, তিনি জ্যোতিবাবু। ডাক্তারবাবু জিজ্ঞেস করছেন, আপনার অসুখটা কি? উনি বলছেন, ডাক্তারবাবু সবসময় মনে হচ্ছে পড়ে যাব। কি অদ্ভুত রাজনৈতিক ব্যাখ্যা দেখুন আজ দেখতে পান সুমনবাবু। সুতরাং রাজনৈতিক অবক্ষয় সাংবাদিকতা থেকে শুরু করে রাজনীতিবিদ এবং যারা রাজনীতি করছেন সর্বক্ষেত্রেই ঘটেছে। সর্বক্ষেত্রেই কিন্তু এই রাজনীতি শুভবুদ্ধির উদয় হোক, শুভ চেতনার উন্মেষ ঘটুক, পশ্চিমবাংলার সংস্কৃতিবান মানুষের বাংলার সংস্কৃতি ফিরে আসুক, সেই কামনা করে আবার যেন এই স্লোগানের সম্মুখীন না হতে হয়, গাদ্দারো কা গলি মারো, গলি মারো। এ কথা বলে সবাইকে নমস্কার, শ্রদ্ধা জানিয়ে, যারা টেলিভিশনের পর্দায় আছেন প্রত্যেককে শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ সমীরদা। সমীরদা অতীত থেকে শুরু করলেন, দেয়াল লিখন, ব্যঙ্গচিত্র ইত্যাদি নানা কথা বললেন। আমি দেখাবো যে রাজ্য রাজনীতি আজকে যারা দাপিয়ে বেড়াচ্ছে তারা অতীতে কি ছিলেন, এবং ওই যে পরিবর্তন, আসল পরিবর্তন, এই স্লোগানগুলো শোনা যায় না, যে সত্যি সত্যি তাদেরও পরিবর্তন হয়ে যায়নি তো। পাশাপাশি সংসদের পরিসংখ্যান দিলেন সমীরদা। যে বিধানসভার সমীর চক্রবর্তী এখনও সদস্য, সেই বিধানসভার পরিসংখ্যান কি বলছে? বলছে যে 104 জন বিধায়ক, অর্থাৎ 37% বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। কেউ বলতেই পারেন যে আমাদের মতো রাজ্যে বিরোধী দল করলে ফৌজদারি মামলা দেওয়া হয়, যার ফলে থাকতেই পারে। কোনোভাবে ফায়ার অ্যালার্ম বাজছে। অবশ্য উত্তপ্ত বিতর্কের এই সমস্যা যে ফায়ার অ্যালার্ম অনেক সময় বুঝতে পারে না যে উত্তাপটা ঠিক কোথায় গিয়ে থামবে। আমি শুধু সমীরদাকে মনে করিয়ে দেব, সমীরদা এতগুলো কথা বললেন। জ্যোতিপ্রিয় মল্লিক যখন 2011 সালে পরিবর্তনের পর সিপিএমকে সাপের সঙ্গে তুলনা করছেন বা এক বিয়েবাড়িতে না যাওয়ার নিদান শোনাচ্ছেন, তখন সমীরদা বা তৃণমূলের অন্য নেতাদের তার প্রতিবাদে আমি দাঁড়াতে দেখিনি। যাই হোক, এই সমস্ত বলে আমার প্রশ্ন একটাই, যে রাজনৈতিক দল অন্তত এবারের ভোটে প্রতি মুহূর্তে অবাঙালিদের বাংলার সংস্কৃতি মনে করিয়ে দিচ্ছে, রাজ্যের সেই শাসক দলের কাছ থেকে কি আর একটু সতর্কতা, সংস্কৃতির পরিচয় রাজ্যবাসী হিসেবে আমরা আশা করতে পারি না? কেন প্রতিদিন উঠতে বসতে গদ্দার, দৈত্য, দানব, হোদল কুতকুত, এমনকি একেবারে সম্প্রচারের অযোগ্য গালিগালাজও শুনতে হবে আমাদের মঞ্চের ওপর থেকে? এই 21-এর নির্বাচনের ফল কি হবে তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে একটা প্রশ্নে যদি গণভোট নেওয়া যায়, বিপক্ষের জামানত জব্দ হবে। প্রশ্নটা কি জানেন? কোন মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা দেখতে চান? জনগণ সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চান 1984 সালে যাদবপুর লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে প্রচারে বেরিয়ে যিনি একদিন আচমকাই সামনে উল্টো দিকের হেভিওয়েট প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায়কে দেখে
পায়ে হাত দিয়ে প্রণাম করে তার আশীর্বাদ চেয়েছিলেন। দেখুন, ভোটে হার জিত তো আছেই, তা বলে বাঙালি তার সংস্কৃতিকে কেন হারাবে? যাই হোক, আমার পরের বক্তা যিনি, স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে আর কোনো নেতার কথা নিয়ে এত অল্প সময় এত বিতর্ক তৈরি হয়নি এবং আমাকে এত অনুষ্ঠানের সুযোগ আর কেউ করে দেননি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ দা। উপস্থিত মঞ্চে সঞ্চালক, বরিষ্ঠ রাজনৈতিক নেতাগণ, সামাজিক বিভিন্ন স্তরের ক্ষেত্রের পরিচিত প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, আমার সামনে শুধু নাগরিকবৃন্দ, এসেই আমি সমীরদার ভাষণ শুনলাম, মনটা একটু ভালো হয়ে গেল। মাঝে মধ্যে উনি ভালোই বলেন। এটা ঠিক যে আজকে যে পরিস্থিতি আমরা রাজনীতি করছি, আর যেখানে এসে রাজনীতি পৌঁছেছে, বিশেষ করে পশ্চিমবাংলার, সবার চিন্তা করা উচিত যে এখান থেকে রাজনীতিকে উল্টো মুখে কী করে নিয়ে যাওয়া যায়। আর স্বাভাবিকভাবে যে ক্ষমতায় থাকে তার দিকে দায়িত্বটা বেশি যায়। আমরা আশা করব তাদের দিক থেকে প্রয়াসটা শুরু হোক, কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে যাচ্ছে, সেই জন্য চিন্তা বেড়েছে। শুধু ভাষা সন্ত্রাস নয়, সন্ত্রাস বলতে যা বোঝায় হিংসা, সেটা একটা চরম পর্যায়ে পৌঁছেছে। আমি লোকসভা নির্বাচন লড়েছিলাম এবারে। আমার রাজনৈতিক জীবন খুব ছোট, এখানে যারা বসে আছেন সবার চেয়ে ছোটো আমি সেদিক দিয়ে। তো নির্বাচন আমরা দেখলাম 542টা লোকসভা আসনে নির্বাচন হলো ভারতবর্ষে। কোথাও একটা ইট পাটকেল পড়লো না, একটা কেস হলো না, রিপোলিং রিগিং হলো না। কিন্তু পশ্চিমবাংলায় 42টা আসনে হয়েছে, গুলি চলেছে, মানুষ মারাও গেছে। ভোট দিতে পারেননি বলে লোকেরা এসে হাইওয়ে জাম করেছেন, বুথে তালাও মেরে দিয়েছেন। এই যে পরিস্থিতি কেন এখানে পৌঁছেছে? ভাষা তো জানি আমরা, এই যে তর্ক বিতর্ক চলছে, তাদের সুমনদাদের লাভ বেশি, রোজ নতুন নতুন শো করতে হয়, ব্রেকিং নিউজ করতে হয়। কিন্তু বাঙালি যদি মার্জিত হয়, শিক্ষিত হয়, তার ভাষা, তার রাজনীতিটাও সেই স্তরে হওয়া উচিত। যদি রাজনীতিটা সমাজের পরিচিতির পরিচায়ক হয়, তাহলে সারা ভারতবর্ষের মধ্যে বাংলার যে রাজনীতির স্তর, সেটা বোধহয় আমাদের গর্ব করার মতো নয়। আর এটা কারো একার দায়িত্ব নয়। আমরা যারা রাজনীতির মধ্যে আছি, অবশ্যই আমাদের দায়িত্ব আছে, আমরা অস্বীকার করতে পারি না। ক্ষমতায় থাকি বা বিপক্ষে থাকি, দায়িত্ব নিশ্চয়ই আছে। সঙ্গে সঙ্গে সাধারণ সমাজ, তাদেরও দায়িত্ব আছে বুঝিয়ে দেওয়ার, কারণ কেউ নিয়মের বাইরে নয়, কেউ সংবিধানের বাইরে নয়। আর সমাজের উপরেই সবার দাদাগিরি। সমাজ চাইলে কাউকে বাইরে করতে পারে, ভেতরে করতে পারে। সমীরদা অনেকগুলি ঘটনার উদাহরণ দিলেন। এটা হচ্ছে বাস্তব। গণতন্ত্রকে শক্তিশালী সমাজ করে। স্বাভাবিক যারা ক্ষমতায় থাকবেন তারা ক্ষমতা ধরে রাখার জন্য স্বৈরাচারী হতেই পারেন, কিন্তু সমাজকে যদি চোখে চোখ রেখে কথা বলার মতো ক্ষমতা না থাকে, তাহলে এর পতন হতেই থাকে। বহু দেশে, বহু রাষ্ট্র হয়েছে, বাংলায়ও তার শুরু হয়ে গেছে, চলছে। আমাদের দেশেও আমরা দেখেছি একাধিকবার। সমিতা খুব সুন্দর সুন্দর কথা, গল্প, কাহিনী বলছিলেন, এটা ঠিক। যেমন বাস্তব জীবন থেকে আমাদের আজকে সাহিত্য সরে যাচ্ছে আস্তে আস্তে, রাজনীতিতেও তার প্রভাব পড়েছে। সমস্ত জায়গায় সাহিত্য কথার জন্য লোকের সময় নাই। ছেলেমেয়েরাও আর্টস পড়তে চায় না, তারা আইটি ইঞ্জিনিয়ার হতে চায় বা এই ধরনের কোনো নূতন যে টেকনিক নিয়ে পড়ে চাকরি করতে চায়, কারণ পয়সা উপার্জন করতে হবে। আমিও ছোটোবেলায়, আমারও মনে পড়ে, অনেক রকম দেওয়াল লিখন আমরা দেখেছি, সেগুলো আজকে নাই। আমার মনে হয় খুবই বাস্তববাদী হয়ে গেছে রাজনীতি। যেমন খাওয়া পড়ার উন্নয়নের চিন্তা, সেরকম ম্যানিফেস্টোতে অনেক কিছু ঘোষণা করতে হয়, ঠিক সেরকম মানুষও সোজাসুজি কথা বলতে, শুনতে ভালোবাসে। আমার মনে হয় তার প্রতিক্রিয়া এখানে হচ্ছে। আমাদের পূর্ববর্তী প্রজন্মে, এই জন্মে অনেক এরকম নেতা আছেন যাদেরকে অনুকরণ করা যায়। তারা এখনও তাদের নিজস্ব একটা জায়গা বজায় রেখেছেন, যেটা অনুকরণীয়, তাকে আমরা সম্মান করিও। আমাদের এখানে অজিত পাঁজা বরিষ্ঠ নেতা ছিলেন, তাকে দেখে অনেকে রাজনীতি শিখেছেন। তার সঙ্গে রাজনীতি করে আমার সুযোগ হয়নি, কিন্তু তাদের প্রতি লোকে সম্মান করতো, বিশ্বাস করতো, তাদের উদাহরণ দিত। কারো কপাল খারাপ বলে বলছে, যদি কপালে থাকে বাসন মাজা, কি করবে অজিত পাঁজা, এরকম দেওয়ালে লেখা হতো। তো মানুষ একটা কিংবদন্তিতে পৌঁছে যায় কাজ করতে করতে, তার ব্যবহার দ্বারা। আমার মনে হয় এটাই অনুকরণ হওয়া উচিত। সেই জন্য এই যে নির্বাচনের আবহ তৈরি হয়েছে, প্রথম পেজে নির্বাচন হয়ে গেল। আমি নিজেই জঙ্গলমহলে ছিলাম, 7-8 দিন দেখলাম। সারা পশ্চিমবাংলায় একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা হলো। 3-4 জন লোক খুন হয়ে গেলেন। গত 2-3 দিন ধরে আমাদের কয়েকজন ক্যান্ডিডেটকে অ্যাটাক করা হয়েছে। আমাদের বাংলার গর্ব অশোক দিন্দা, ক্রিকেটার, তারও গাড়ি ভাঙা হয়েছে আজকে। তো রাজনীতিতে চলে গেলে সে শিকার হয়ে যাবে, এটা কেন হবে? এটা সবার ভাবার দরকার আছে, কারণ একার দায়িত্ব নয়। আমি আবার বলছি, আমরা রাজনীতির মধ্যে যেহেতু আছি, আমাদের দায়িত্বটা বড়। কিন্তু মানুষ যদি ঠিক করেন যে এই ধরনের হিংসাকে সহ্য করবেন না, এই ধরনের ব্যবহারকে সহ্য করবেন না, তাকে হারাবেন। আর সবচেয়ে বড় সাজা হচ্ছে রাজনীতিতে, হচ্ছে নির্বাচনে হারিয়ে দেওয়া। তাহলে যদি পরিবর্তন হয়, হওয়া উচিত।
সেজন্য জনগণকেও দায়িত্ব নিতে হবে। আর যারা রাজনীতিতে আছেন তারা খালি প্রচার বা নির্বাচন জয়কে সবচেয়ে বড় না দেখে সমাজের প্রতি যে দায়িত্ববোধ সেটাকে পালন করার চেষ্টা করা উচিত। আমিও তার থেকে বাইরে নয়। আমরা আমাদের বামপন্থীদের অতি সক্রিয়তার ফলে বাংলা সর্বত্র রাজনীতির আর অবাধ বিচরণ হয়েছে। রান্না কী হবে, বিয়ে কার সঙ্গে হবে, শ্রাদ্ধ কবে, এটাও রাজনীতিতে হয়। তো সেই জন্য এই অতি সক্রিয়তা রাজনীতির এর একটা খারাপ পরিণাম এটা হয়েছে যে চিন্তা ভাবনা করে রাজনীতিক কথাবার্তা বলতে হবে, রাজনীতির নেতার মতামত নিতে হয়, তার মুখের দিকে তাকিয়ে কথা বলতে হয়, তিনি কি ভাববেন ভালো মন্দ সেটা সাধারণ মানুষ নয়, মিডিয়াকেও এটা করতে হয়। তো সেই জন্য এই যে সর্বত্রগামী এই যে গতি রাজনীতির এবং তার সঙ্গে সঙ্গে হিংসা, যেমন বিদেশে আপনি যান, যদি বীজ কোনো খাবার নিয়ে যান সেটার ওটা ঢুকতে দেয় না, হয় টেস্ট করবে নাহলে বন্ধ করে দেবে, কারণ কি তার মাধ্যমে কোনো জীবাণু বা ভাইরাস যাতে তার দেশে না ঢোকে তারা চেষ্টা করে। রাজনীতির মাধ্যম দিয়ে এই জিনিসগুলো ঢুকছে। আমি যখন রাজনীতির বাইরে ছিলাম আমরা হাসাহাসি করতাম, আলোচনা করতাম যে কি হচ্ছে, ঠিক হচ্ছে কি, এরকম লোকের এরকম বলা। কিন্তু আমিও আজকে সেই আবহাওয়ার মধ্যে আছি। সেজন্য আমাদেরও অনেক সময় মনে হয় যে রাজনীতিতে এই যেরকম বলেছে তার সেরকম জবাব দেওয়া দরকার আছে। হয়তো অনেক সময় সেটা ঠিক হয় না বা অনুকূল হয় না পরিস্থিতি, কিন্তু বাধ্যবাধকতা থাকে, এরকম মনে হয় আমাদের। তবুও এর মায়া কাটিয়ে বা ছোট মোহ কাটিয়ে আমাদেরকে এর থেকে বেরোতে হবে, এটা সবার দায়িত্ব। রাজনৈতিক হিংসা, রাজনীতিক ভাষা সন্ত্রাস, আমরা সব কিছুতে রাজনীতি দেখতে চাই। আমি একটা গ্রামে গিয়ে একটা ছোট মিটিং নিয়েছিলাম, কথায় কথায় বললাম কর্মীদেরকে, ভাই তোমাদের এখানে তো খুব রাজনীতি। বল দাদা রাজনীতি মানে আপনি কল্পনা করতে পারবেন না। কংগ্রেসের পাড়ায় যদি কালী পুজো হয় সিপিএম পাড়ায় কালী পুজো হবে, কংগ্রেসের পাড়ায় যদি বিয়ে হয় সিপিএম পাড়ায় বিয়ে হবে, এবং ওখানে যদি শ্রাদ্ধ হয় এখানে একটা লোককে মেরে শ্রাদ্ধও করবে। রাজনীতি এত দূরে পৌঁছে গেছে। এটা একদিনে নামেনি বা একদিনে উঠবেও না, যেমন নেমেছে ধীরে ধীরে তুলতে হবে সবাইকে ধীরে ধীরে। কারণ বাংলায় রাজনীতি সচেতন সবাই, আমাদের সমস্ত পত্রপত্রিকা চ্যানেলে প্রথমে রাজনীতিক খবর থাকে, রাজনীতির নেতাদের ছবি থাকে। সেজন্য আমি এবার অনুভব করছি যেটা আমাদের নির্বাচনে একটু টিআরপি ভালো হয়েছে, তো বহু লোক ঝাঁপিয়ে পড়েছেন রাজনীতি নেতা হওয়ার জন্য, ক্যান্ডিডেট হওয়ার জন্য। সে এক নতুন সমস্যা তৈরি হয়েছে। মনে হয় রাজনীতি করলে সব পাওয়া যায়, পাওয়া যায় না পায় যে করে তো নিচ্ছে। সমৃদ্ধ অনেক লোকের উদাহরণ দিচ্ছিলেন নেতাদের, তারা এই করেছে ওই করেছে, কিন্তু প্রোডাকশন হাউসটা কোথায়? ওইখান থেকে তো সাপ্লাই হয়েছে আমাদের পার্টিতে। যদি ওই মেশিনটা খারাপ হয় তাহলে মাল মেশিন খারাপ তৈরি হবে, তার জন্য সবাইকে ভুগতে হবে। কমপক্ষে আমরা শোধরাবার চেষ্টা করবো, এটা আমি সবার সামনে বলতে চাই। তো সেই জন্য রাজনীতি যদি দূষিত হয় সেই দূষণটা সব জায়গায় ছড়িয়ে যাবে। কারণ আপনি যে কোনো জায়গায় ট্রেনে বাসে চায়ের আড্ডায় আলোচনা শুরু করুন, আপনি যেখান থেকে শুরু করুন ঘুরে ফিরে রাজনীতিতে চলে আসবে। সিনেমা দিয়ে শুরু করুন, ক্রিকেট দিয়ে শুরু করুন, ফুটবল দিয়ে শুরু করুন, বা পাড়ার সমস্যা দিয়ে শুরু করুন, ঘুরে ফিরে রাজনীতিতে আসবে আর রাজনীতি সব জায়গায় যাবে। আমার মনে হয় এই যে অত্যধিক রাজনীতি, আমি অন্যান্য রাজ্যেও গেছি, নির্বাচনের 1 মাস পরে আপনি যান, রাজনীতি ওখানে নির্বাচন হয়েছে, রাজ্যে হোক বা কেন্দ্রে, এমএলএ এমপি যাই হোক, আপনি বুঝতে পারবেন যে এখানে নির্বাচন হয়ে গেছে। আর নির্বাচনের 7 দিন আগে যান, যে দোকানদার আছে, যে শ্রমিক আছে, রিক্সাওয়ালা আছে, তার কোনো মাথা ব্যথা নেই। ভোট হবে, যাবে, ভোট দিয়ে চলে আসবে। এখানে ভোট কেন হবে, কেমন হবে, কে জিতবে। আমি এক জায়গায় গেলাম, একটা রিক্সাওয়ালা অনেকদিন আগে, তো রিক্সায় বসলাম, সে আমার হাতের কাগজটা দিল, বাবু এটা পড়ুন, আমি গাড়িটা চালাচ্ছি। তো আমি আধ ঘন্টা রিক্সায় গেলাম, প্রায় পেপারটা পড়া হয়ে গেল। এই জিনিস কিন্তু বাংলার বাইরে কোথাও আপনি দেখবেন না যে রিক্সাওয়ালা আপনাকে পেপার দিচ্ছে, বা যে চায়ের দোকানে সকালে পেপার নেই সেখানে ভিড় করবে, এরকম সম্ভাবনা কম। এবং সেই চায়ের দোকানে যে পেপারটা আছে তার 4টে ভাগকে 4 জন নিয়ে পড়বে। এটা বাংলার বৈশিষ্ট্য। আমার মনে হয় এটা যেমন ভালো, কিন্তু অত্যধিক রাজনৈতিক সচেতনতা, এবং সবাই মনে করছে রাজনীতিতে সব হবে, নিজেরও হবে, সমাজের হবে। সমাজের হয় কিনা আমি জানি না, নিজের তো অনেকটাই হচ্ছে, তার উদাহরণ সবাই দিচ্ছেন। এই যে সার্বিকভাবে পতন, তার থেকে উত্থান করার দায়িত্ব আমাদের। শিক্ষার যেমন, শিল্পের যেমন, সংস্কৃতির যেমন, রাজনীতিটা আরও বেশি গুরুত্ব আছে, কারণ রাজনীতিটা সব জায়গায় চলে যায় অক্সিজেনের মতো। কারণ রাজনীতির পরিশ্রুত যদি হয়, অন্যান্য জিনিসের পরিশ্রুত হওয়ার সম্ভাবনা বাড়বে। কিন্তু কঠিন কাজ। নেতা কিছু বললে তার বিরোধিতা কে করবে, কার দুটো মাথা আছে। সেরকম মিডিয়াও বাধ্য হয় সেটা চিন্তা করতে হয় যে এটার বিরোধিতা করবো কিনা, এর সমালোচনা করবো কিনা। কিন্তু আপনি যদি কারো মুখের দিকে তাকিয়ে ডিসিশন নিতে চান, গণ্ডগোলটা হবেই। আপনি যদি সমাজের দিকে তাকিয়ে ডিসিশন নেন, নিশ্চয়ই ভালো হবে, আজ হোক কাল হোক। আর সবাইকে তো কিছু রিস্ক নিতেই হবে। আমি সকালবেলা উঠে দেখলাম বাংলাটা সোনার হয়ে গেছে, দেশটা সোনার হয়ে, এটা কোনোদিন হবে না। তার জন্য আমাকে কিছু করতে হবে। যারা এগিয়ে করেন তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হবে। 137 জন আমাদের পার্টির নাকি ক্রিমিনাল আছে, তার মধ্যে আমি একজন।
আমি কাউকে চড় মারিনি, কেউ বলতে পারেন কারোর কাছে 4 আনা পয়সা চা খেয়েছি বা 4 আনা পয়সা নিয়েছি, আমার নামে 40টা কেস আছে। এতে আপনি আমাকে ক্রিমিনাল মনে করেন, গুন্ডা মনে করেন, আমি গুন্ডা, আমি ক্রিমিনাল না, রাজনীতি করতে পারবো না। আর দিয়েছেন সমীরবাবুর পার্টির লোকেরাই। এই যে রাজনৈতিক লড়াই, এই যে পরিবর্তন, এটা কোনো আধার হতে পারে না, এটাও বন্ধ করতে হবে। আপনার হাতে ক্ষমতা আছে, আমার পুলিশকে লেলি দেবেন আমার পিছনে, আমার গাড়ি ভেঙে দেবেন, পিটিয়ে দেবেন, বাড়ি ঢুকিয়ে দেবেন, বাড়িতে ইট মারবেন সকাল বিকাল। আর কার মধ্যে নাই? নেতাজি সুভাষচন্দ্রের বংশধরের বাড়িতেও হয়েছে, এবং আরও সমস্ত এখানে আমরা দেখেছি সুজন বাবুদের সময় ভগবতী প্রসাদ চিফ জাস্টিস ছিলেন, তার বাড়িতে ওই জিনিসপত্র বাইরে বারান্দা থেকে ফেলা হয়েছে, এরকম তাকে রাতারাতি বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে। কে সুরক্ষিত আছে তাহলে? সেজন্য আমি বলতে চাইছি না কে কত খারাপ করেছে, কে কত ভালো করেছে, এ তো চলতেই থাকবে তর্ক বিতর্ক। এটা হয়তো এই টিভি শোর জন্য ভালো, কিন্তু সমাজের জন্য ভালো নয়। আমাদের সবার দায়িত্ব আছে এর পরিবর্তন করার জন্য, সেজন্য দায়িত্ব নিতে হবে আমাদের। ভালো করে ভাষণ দিয়ে, তথ্য উদাহরণ দিয়ে, গল্প দিয়ে ভালো করে ভাষণ দেওয়া যায়, কিন্তু সমাজের পরিবর্তন হয় না। সমাজের পরিবর্তন হলে আপনাকে এগোতে হবে, আপনাকে ইটপাট কেলেও খেতে হবে, সমালোচনাও শুনতে হবে, পাড়াছাড়াও হতে হবে। যারা শিল্পের লোক আছেন, সিনেমায় আছেন, থিয়েটারে আছে, হয়তো তার কাজও বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি 1%ও রিস্ক নেবো না, পুরোটা গেন নেবো, এটা তো হতে পারে না। আমি চাইবো আমার ছেলে যেন সুখে শান্তিতে থাক, সব ভালো হবে, কিন্তু আমি কোনো রিস্ক নেবো না, এটা তো হতে পারে না। সমাজ কবে এগিয়ে আসবে? আমাদের সমাজে এরকম বহু উদাহরণ আছে, তারা এরকম দুঃসময়ের সময় এগিয়ে এসে নেতৃত্ব দিয়ে পরিবর্তন করেছেন। আমাদের সমাজই রাজনীতিকের সত্তাকে পরিবর্তন করে। যেদিন থেকে সমাজের এই মানসিকতা দূর হয়ে গেছে, সামাজিক আন্দোলন কমজোর হয়ে গেছে, তখন থেকে সমাজের মধ্যে বিকৃতি শুরু হয়েছে, এবং যারা এই ধরনের ক্ষমতালোভী তাদের প্রাদুর্ভাব শুরু হয়েছে। আমার খুব আশ্চর্য লাগছে, প্রত্যেকবার নির্বাচনের আগে আমাদের সমাজের সজ্জন সমাজ বা সুধী সমাজ বা সুশীল সমাজ যাই বলুন, যারা বিদ্বান, শিক্ষিত, চিন্তাশীল ব্যক্তি, তারা বেরিয়ে কিছু না কিছু বলতেন, প্রতিবাদ করতেন, বা কাউকে ভোট দিতে বলতেন। তারা কেন চুপ? এবারে তারা কি দায়িত্ব শেষ করে ফেলেছেন? তার কি সমাজের প্রতি দায়িত্ব নেই? মানুষ কি তাদের উপর নির্ভর করতে পারবেন না? নাকি তাদের আত্মবিশ্বাস কমে গেছে যে আমরা বললে লোক শুনবে না, নেতাদের কথাই শুনবে? আপনাদের মাধ্যমেই তো সমাজ জেগে উঠবে, আপনাদের কলম বলবে, আপনার বক্তৃতা বলবে, সমাজ উদ্বুদ্ধ হবে। কেউ না কেউ এরকম বলবে তো। আমি বললেই বলবে যে ও বেটা তো পার্টি করে, ও তো বলবে এরকম, আমার কথার একটা রাজনৈতিক মানে বার করা হবে। কিন্তু যারা সত্যি সত্যি নিরপেক্ষ, পক্ষে থেকেও নিরপেক্ষ অনেকে আছেন আমাদের, কিন্তু সত্যি সত্যি নিরপেক্ষ, তাদের একটু সৎসাহস হওয়া উচিত। সময় তাদের সব কিছু দিয়েছে, সমাজকে দেওয়ার জন্য সময় আছে। রাজনীতি যখন নির্বাচন আসে, মানুষের মন একটু খোলা থাকে, আমরা একটু বেশি শুনি, বেশি বুঝি, রাত অবধি টিভিতে নিউজ দেখি, জানার চেষ্টা করি, সেজন্য পার্টিও বেশি প্রচার করে। সেরকম এই ধরনের মানুষ যারা আছেন, তাদেরও আমার মনে হয় এই সময় মানুষকে বোঝাবার দরকার আছে, বলার দরকার আছে, সঙ্গে সঙ্গে এটা ঠিক নয়। যারা সমাজের কোমরকে শক্ত করবেন, তাদের কোমর যদি ঢিলা হয়ে যায়, তো সমাজ কী করে নিজের কোমরের জোরে দাঁড়াবে? আমার মনে হয়, আমি রাজনীতির নেতা, আমি 5 বছর আগে রাজনীতি এসেছিলাম, তার আগে সমাজকর্মী ছিলাম। এখন আমার মনের মধ্যে, চরিত্রের মধ্যে সেটা আছে, আমাকে কষ্ট দেয় এটা, যে এরকম রাজনীতি হওয়া উচিত নয়। আমি ব্যক্তিগতভাবে লড়াই করছি তার বিরুদ্ধে, আমি করব। আমি চাই আপনারা আমার সঙ্গে থাকুন, নাহলে আপনারা লড়াই শুরু করুন, আমি আপনাদের সঙ্গে থাকবো। এই বলে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়। ধন্যবাদ দিলীপদা। দিলীপদা একটা চমৎকার কথা বলেছেন যে তৃণমূলের প্রোডাকশন মেশিনটাই খারাপ। ওপেন ফোরামে দিলীপদার কাছে আমার প্রশ্ন থাকবে যে ওই ত্রুটিযুক্ত প্রোডাকশন মেশিন থেকে ডিফেক্টিভ মাল দাদা কে আপনাদের কোল পেতে নিতে বলেছিল? যাই হোক, দিলীপদা অজিত পাঁজার কথা বলেছে। ঘটনাচক্রে আমার জন্ম, বড় হওয়া সব উত্তর কলকাতা, এবং অজিত পাঁজার যে সংসদীয় ক্ষেত্র, তার নাগরিক আমি, প্রথম নাগরিকত্ব সেখান থেকেই পাই। অজিত পাঁজার সময়ও কিন্তু একাধিক ওয়ার্ড ছিল যেখানে অজিত পাঁজা যখন কংগ্রেসে ছিলেন, পরে যখন তৃণমূলে এলেন, প্রচার করতে পারতেন না। সুতরাং এই সমাজের মেরুকরণ যে এখন 2011 বা 21-এ এসে হয়েছে তা নয়, এটা আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত আমাদের গোটা রাজ্যের ট্র্যাডিশন। আমি এবার যেখান থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছিল, অডিও টেপ, একটু অডিও টেপের প্রসঙ্গে আসি। এবিপি আনন্দের দর্শকরা জানেন যে মুকুল রায় এবং শিশির বাজরিয়ার যে টেলিফোনিক সংলাপ তৃণমূল প্রকাশ্যে আনার পর এবিপি আনন্দে আমার অনুষ্ঠানেই আমি বারবার এই প্রশ্নটা তুলি যে হচ্ছেটা কি। ফোনের প্রান্তে দুই ব্যক্তির কেউ নিশ্চয়ই নিজেদের বিড়ম্বনায় ফেলতে এই টেপ প্রকাশ্যে আনবে না। তাহলে একমাত্র সম্ভাবনা কি? যে ফোনে আড়ি পাতা হচ্ছিল, অর্থাৎ ফোন ট্যাপ করা হচ্ছিল। রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থ ছাড়া এবং লিখিত নথি ছাড়া না, স্বয়ং রাষ্ট্রও পারে না এই চূড়ান্ত বেআইনি কাজটা করতে। স্বাভাবিকভাবেই স্টুডিওতে ছিলেন সমস্ত বিজেপি নেতারা, এক বাক্যে আমার সমর্থন করলেন। কিন্তু মুশকিল হচ্ছে, আমার প্রশ্নটা এখানেই থামছে না। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের হাথরাসে যখন একটি মেয়ের ওপর নির্মম অত্যাচার হলো,
তারপর তার মৃত্যুর পর অন্ধকারে রাষ্ট্রীয় পাহারায় তার দেহটা পুড়িয়ে দেওয়া হলো। তখন এই রকমই একটা টেলিফোনিক সংলাপের টেপ হঠাৎ প্রকাশ্যে চলে এলো। ইংরেজি সংবাদ মাধ্যমের এক মহিলা সাংবাদিকের সঙ্গে নির্যাতিতার ভাইয়ের টেলিফোনে কথোপকথন, এই মাত্র কয়েক মাস আগের ঘটনা। বিজেপি তো তখন প্রশ্ন তোলেনি কি করে এই ফোন ট্যাপ হলো, কে কোন উদ্দেশ্যে এই ফোন ট্যাপ করেছিল। সেক্ষেত্রেও নিশ্চয়ই ওই সাংবাদিক বা নির্যাতিতার ভাই ফোন রেকর্ড করে নিজেরা ভাইরাল করে তাদের নিজেদের বিড়ম্বনা বাড়াবেন না, একই যুক্তি। কই, আজ বিজেপি যে প্রশ্ন পশ্চিমবঙ্গে তুলছে, এবং আমি মনে করি সঠিকভাবেই তুলছে, সেই প্রশ্ন উত্তরপ্রদেশে তো তোলা হয়নি নিজেরা শাসন ক্ষমতায় বলে। শেষে শুধু এইটুকু বলবো, দুর্ভাগ্যের তথ্য, ফেসবুক জানিয়েছে ভারতবর্ষে গত লোকসভা নির্বাচনের আগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে 120 জন বিশিষ্ট নাগরিক, রাজনীতিবিদ, সাংবাদিকের মোবাইল ফোন ট্যাপ করা হয়েছিল। আবার বলছি, গণতন্ত্রের দুর্ভাগ্য। যাই হোক, আমার পরের বক্তা নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন। দিলীপদা আগেই বলছিলেন যে বিশিষ্টরা, সুশীল সমাজ, তারা কেন মুখ খুলছে না। কৌশিক কি বলে তার দিকে আমাদের নজর থাকবে। নমস্কার। আমরা এখন আলোচনা যে পর্যায়ে পৌঁছে গেছি, আমরা অনেকটা দূর এগিয়ে গেছি। ফলে আমার মনে হয় যে আমার সুবিধাই হবে খানিকটা, হয়তো আমি একটু মাঝপথ থেকে শুরু করতে পারবো। সেটা হচ্ছে যে আমরা খুব সহজ কাজ যখন আমরা কোনোক্ষণ নেতাদেরকে দায়ী করি, যে একজন নেতা একটা খুব বিষময় একটা ভাষণ দিলেন, খারাপ কথা বললেন। আমার কিন্তু প্রায়শই, আমি একজন হয়তো অভিনেতা বলেই আমার চোখটা বা কানটা অনেক সময় শুধুমাত্র সেই নেতা বা অথবা নেত্রীর দিকে নয়, আমার চোখটা বা কানটা চলে যায় সেই ভিড়টার দিকে। যখন কোনো নেতা অথবা নেত্রী ওইরকম একটা প্ররোচনামূলক কোনো কথা বলেন, তখন একটু খেয়াল করে কান পেতে শুনবেন, চারপাশটা কিন্তু হর্ষধ্বনিতে ভরে যায়। এটা কিন্তু আমার মনে হয় যে ওই নেতা অথবা নেত্রীর ভাষণের থেকেও আরো বেশি ভয়ানক। তাহলে কি কোথাও যারা রাজনীতি প্রত্যক্ষভাবে করেন, অনেস্টলি করেন, সিরিয়াসলি করেন, তারা কোথাও কি মানুষের পালসটা বুঝতে পারেন যে এই কথাগুলো বললে অ্যাপ্রিসিয়েটেড হবেন, তারা গ্রহণযোগ্যতা বাড়বে? সেটা একটা খুব বড় ভয় তৈরি করে আমার মতো মানুষের মনে। আমি অভিনেতা এবং আমার মূলত কাজটা হচ্ছে থিয়েটার করা। আমি একটা থিয়েটার করেছিলাম, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা বিখ্যাত গল্প ছোট বকুলপুরের যাত্রী। সেই নাটকটা আমি শুরু করেছিলাম দুজন বিখ্যাত মানুষের কথোপকথন দিয়ে। সমীরবাবু অনেক রাজনৈতিক সৌজন্যমূলক কথা বলছিলেন। এই চিঠির আদান প্রদানটা ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের একজন আজীবনকাল সভ্য ছিলেন এবং মানিক বন্দ্যোপাধ্যায় সেই সময় ঘোর বামপন্থী। বিভিন্ন সময় দুজনের মধ্যে মতভেদ ঘটেছে, কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় যখন খুব অসুস্থ, তখন সেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিধানচন্দ্র রায়কে চিঠি লিখে বলছেন যে আর কিছু হোক বা না হোক ওর চিকিৎসার বন্দোবস্ত করতেই হবে। বিধানচন্দ্র রায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথা ফেলতে পারছেন না এবং তার কমিউনিস্ট পরিচয়টা মুহূর্তের মধ্যে কোথায় হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে মানিক বন্দ্যোপাধ্যায় হয়ে উঠছেন আমাদের বাংলার, আমাদের রাজ্যের, আমাদের ভাষার অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক। এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থাপনায় মানিক বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েটলি ভর্তি করা হচ্ছে হাসপাতালে সুচিকিৎসার জন্য। এইটা হচ্ছে সংস্কৃতি। আমার থিয়েটার আমাকে যেটা সবসময় শেখায় সেটা হচ্ছে যে আমরা যখন দেখবেন যে এই একাডেমি অফ ফাইন আর্টসে যখন নাটক দেখতে ঢুকি, একাডেমি অফ ফাইন আর্টসের ঠিক গেট দিয়ে ঢুকলে আপনারা যদি দেখবেন ওই আর্ট গ্যালারিটা আছে, সেখানে একটা সংস্কৃতি একটা কথা লেখা আছে। সেখানে যেটা লেখা আছে সেটা আত্ম সংস্কৃতি বার্ব শিল্পানি, আত্ম সংস্কৃতি বার্ব শিল্পানি। এই সংস্কৃত শ্লোকটা যে মানুষটির, তার নাম মহিদাস, তাকে নাম দেওয়া হয়েছিল ঐতেরেয় ব্রাহ্মণ। ক্ষিতিমোহন সেন শাস্ত্রীর একটি বই আছে ভারতের সংস্কৃতি, সেই বইতে এই মানুষটির উল্লেখ পাওয়া যায়, এই ঐতেরেয় ব্রাহ্মণ। এই ঐতেরেয় ব্রাহ্মণ হচ্ছে সেই ব্রাহ্মণ যিনি
চড়ুইবেতি মন্ত্র আবিষ্কার করেছিলেন। এবং ক্ষিতিমোহন সেনশাস্ত্রী আমাদের দেখাচ্ছেন যে আর্য এবং অনার্যের মিলনে যে বিদ্যা আমাদের পৃথিবীতে এসেছিল, 64 কলা, তাকে লিপিবদ্ধ করেছিলেন এই ঐতরেয় ব্রাহ্মণ। এবং এই ব্রাহ্মণ বলেছিলেন যে আমার মা হচ্ছে পৃথিবী মা, আমি ব্রাহ্মণ সন্তান হতে পারি কিন্তু আমার মা পৃথিবী মা, ফলে আমার মা আমাকে সব রকম কাজ শিখিয়েছেন। 64 কলা, তার মধ্যে যেরকম নৃত্য আছে, গীত আছে, বাদ্য আছে, নাট্য আছে, কেশ রচনা, বেশ রচনা আছে, চিত্রকর্ম আছে, সূচিকর্ম আছে, তেমনি আবার ছুতোর বিদ্যাও আছে, তেমনি আবার খনিবিদ্যাও আছে, ধাতুবিদ্যাও আছে, বাস্তুবিদ্যাও আছে। তো আমার সংস্কৃতি আমাকে এই জায়গা থেকে লালন করেছে। এবং আমার সংস্কৃতি আমাকে কি বলে? আমার সংস্কৃতি আমাকে বলে যে এই পৃথিবীতে যত রকম কাজ আছে, যত রকমের কাজ আছে, সমস্ত বহু বিচিত্র দক্ষতা ও কর্ম নিপুণতার চর্চা, বহু বিচিত্র, আমি রিপিট করছি, বহু বিচিত্র দক্ষতা কর্ম নিপুণতায় চর্চা। এখন এই বহু বৈচিত্র্য আমাদের দেশে যে শাসক দল শাসন করছে তারাও তো এই বহু বৈচিত্র্যটাই স্বীকার করে না। তাদের কাছে তো এক ভোট, এক ভাষা, সমস্ত এক, সবটা এক হবে। তো আমরা কোথাও এই আজে বাজে কথা বলে, কোন নেতা গালাগাল করলেন কাকে, কি বললেন, কেন বললেন, এই সবের মধ্যে থাকতে গিয়ে আমরা কোথাও আসল বিপদটা বোধহয় ভুলে যাচ্ছি। যে আমরা বর্তমানে এই ভারতবর্ষে এমন একটা বিপদের মধ্যে বাস করছি, এমন একটি রাজনৈতিক দল আমাদের দেশটাতে শাসন করছে যারা এই বহু বৈচিত্র্যটাই স্বীকার করে না। এই যে এত ভাষা, এত রকমের জাতি, না হলে আমাদের দেশের একজন নির্বাচিত চিফ মিনিস্টার বলেন যে সেকুলার হওয়াটা ভারতবর্ষের একটা অন্যতম দুর্বলতার জায়গা। পৃথিবীতে নাকি ভারতবর্ষের নাক কেটে যাচ্ছে যে আমরা সেকুলার বলে। তো বিপদটা অনেক গভীরে, অনেক ব্যাপক। ফলে আমার মনে হয় যে অবশ্যই দিলীপবাবু খুব সঠিকভাবে বলেছেন যে আমাদের যে তথাকথিত যাদেরকে আমাদেরকে বুদ্ধিজীবী বলা হয়, আমাদের দায়িত্বটা অনেক। কিন্তু আমি গভীরভাবে বিশ্বাস করি, সেই জন্য আমি ঐতরেয় ব্রাহ্মণের উদাহরণটা দিলাম, যে আমি আজকে নাটক করি বলে আমার বুদ্ধিটা বেশি, আর একজন ছুতোর অথবা একজন কৃষক তার বুদ্ধিটা কম, এটা নয়। কারণ আমি এই ঐতরেয় ব্রাহ্মণের উদাহরণ দিয়ে বললাম যে 64 কলার যে জন্ম হয়েছিল, সেই 64 কলা কিন্তু যেমন এই সূক্ষ্ম শিল্পের জন্ম দিয়েছিল, যেমন চিত্রকলার জন্ম দিয়েছিল, তেমনি কিন্তু সে বাস্তুকর্মেরও জন্ম দিয়েছিল। এই শ্রদ্ধাবোধটা যদি সমস্ত রাজনৈতিক দলের থাকে, সাধারণ মানুষ সম্পর্কে, গরিব মানুষ সম্পর্কে, খেটে খাওয়া মানুষ সম্পর্কে, তাহলে তাদের আপনা থেকেই তাদের মুখ দিয়ে কখনো কোনো খারাপ কথা বেরোবে না। এবং সমাজের খারাপ দিক, ভালো দিক এই নিয়ে আলোচনা করার অধিকার শুধুমাত্র তথাকথিত আমাদের মতো বুদ্ধিমান মানুষদের, যারা সুযোগ পেয়েছি পড়াশোনা করার, যারা আমরা জীবনের সুযোগ পেয়েছি কিছু ভালো কিছু করার, শুধু আমাদের উপর নির্ভর করে না। এমন ভাবাটাও একটা ভয়ঙ্কর অপরাধ বলেই আমি গণ্য করি। সুজনবাবু যে কথাটা দিয়ে তার বক্তব্য শুরু করেছিলেন, নন্দীগ্রাম, আমি মনে করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণেই হোক, শুভেন্দু অধিকারীকে যে কারণেই আক্রমণ করে থাকুন না কেন, বা তাদের রাজনৈতিক চাপানুতোর তার কারণ কি আমি জানতে চাই না, আমার জানার দরকার নেই। কারণ পশ্চিমবঙ্গটা শুধু তৃণমূল অথবা সিপিএম অথবা বিজেপি অথবা কংগ্রেসের নয়। আমরা যারা একটু অন্যভাবে ভাবনা চিন্তা করার চেষ্টা করি, পশ্চিমবঙ্গটা আমাদেরও। মাননীয় মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম সম্পর্কে কি বিশ্লেষণ আমি জানি না এখন এই 2021-এ এসে, কিন্তু আমি মনে করি ওনার এই কথাটা অথবা
ওনার এই বক্তব্যটা নন্দীগ্রামের আন্দোলনের মূল জায়গাটার প্রতি একটা অসম্মান প্রদর্শন। এটা আমি গভীরভাবে বিশ্বাস করি যে আমি সবার দায়িত্ব নিতে পারছি না, আমি আমার কথা বলছি। আমি প্রকাশ্যে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানাতে চাই 2007-এ সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে যে একটা পরিবর্তনের সূচনা ঘটেছিল, সেই পরিবর্তনের একটা ছোট্ট অংশ হিসেবে আমি অংশগ্রহণ করেছিলাম এবং আমি তার জন্য গর্বিত। কারণ ওই পরিবর্তনের অংশগ্রহণের মধ্যে আমার কোনো অভিপ্রায় ছিল না। আমি তৃণমূলের ঘনিষ্ঠ তখনও ছিলাম না, আজও নই। আমি খুব বিনীতভাবে বলছি, একটু যারা খোঁজ নিয়ে দেখবেন যে তৃণমূলের কোনো সাংস্কৃতিক কমিটিতে আমি নেই, কোনো নাট্য একাডেমি, কোনো বাংলা একাডেমি, কোথাও আমি নেই। বরং তৃণমূল আমলে আমার সরকারি হলে থিয়েটার করাটাই বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু সেই সময় সিপিএম এবং বামফ্রন্টের বিরুদ্ধে আমি যা যা বলেছিলাম, আমি আজও ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে একই জায়গায় রয়েছি। কারণ আমি সেই দিন নন্দীগ্রাম সিঙ্গুরের আন্দোলনের মানুষের সঙ্গে সামিল হয়েছিলাম তৃণমূলের মুখাপেক্ষী হয়ে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখাপেক্ষী হয়ে নয়। কারণ ভূমি রক্ষা কমিটি ছাড়াও লেখক সাংস্কৃতিক বুদ্ধিজীবী মঞ্চ বলে একটা মঞ্চ তৈরি হয়েছিল, সেখানে অসংখ্য সাংস্কৃতিক কর্মী হিসেবে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। আজকে কোনো একজনের মুখের কথায় ওই সমস্ত মানুষগুলোর, ওই গরিব মানুষগুলোর যারা সেদিনকে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিল, এবং মাথায় রাখতে হবে সিপিএম বা বামফ্রন্ট কিন্তু আজকের সময়ের হীনবল সিপিএম বামফ্রন্ট নয়। ঠিক যেভাবে অনিল বসুর কথা এসেছে, সেই সময় বিনয় কোঙারের কথা মনে করুন। বিনয় কোঙার সেই সময় সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের কি কথা বলেছিলেন, আরো তাবড় তাবড় সিপিএম নেতারা কি কথা বলেছিলেন। গাড়ি ভাঙচুর শুধু এই সময়ও হয়নি। আমরা যখন প্রথম নন্দীগ্রাম গিয়েছিলাম, আমরা যে কনভয় নিয়ে খাবার দাবার পৌঁছতে গিয়েছিলাম, সেই গাড়ির ওপরে আক্রমণ করা হয়েছিল, সিপিএম এর লোকজনরাই করেছিলেন। দুঃখজনক হলেও সত্য কথা। এখন সমস্তটা ভুলে গিয়ে মানতে হবে যে পুরোটাই একটা চক্রান্ত ছিল। হতে পারে সিপিএম অবশ্যই বলবে তৃণমূলের চক্রান্ত, তৃণমূল বলবে কংগ্রেসের চক্রান্ত, কংগ্রেস বলবে বিজেপির চক্রান্ত, কিন্তু এই নানান রকম চক্রান্তের বাইরেও কিন্তু কতগুলো সত্য থাকে। সে সত্যটা হচ্ছে সেই নন্দীগ্রাম এবং সিঙ্গুরের খেটে খাওয়া মানুষের নিজেদের সংগ্রাম। আজকে যদি পুরোটাই চক্রান্ত বলা হয়, পুরোটাই বলা হয় যে একটা গেম প্ল্যান ছিল, তাহলে ওই খেটে খাওয়া গরিব মানুষগুলোর যে সংগ্রাম, তাদের মৃত্যু, তাদের যে বাড়ির লোকেদের যে ওই অসহায় অবস্থা, যেটা আমরা নিজের চোখে দেখেছি, সেই সমস্তটাকে মিথ্যে বলতে হয়, খারাপ বলতে হয়, সবটাই একটা নাটকের অংশ ছিল। এটা আমি মেনে নিতে পারবো না, সম্ভব নয় মেনে নেওয়া। কারণ সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপির বাইরেও একটা সত্য থাকে, সেটা হচ্ছে দরিদ্র গরিব মানুষদের তাদের প্রতিদিনকার সংগ্রাম, তাদের প্রতিদিনকার লড়াই। নন্দীগ্রাম সিঙ্গুর ঐতিহাসিকভাবে ইতিহাস পরে প্রমাণ করবে যে এগুলো সঠিক ছিল না বেঠিক ছিল, এ নিয়ে অবশ্যই তর্ক হতে পারে। কিন্তু যেভাবে, যে কায়দায় সিঙ্গুরে জমি অধিগ্রহণ করা হচ্ছিল, সেটা কি সঠিক ছিল? তারা তো সেই মানুষদেরকে অস্বীকার করে। এবং বামফ্রন্টের নেতারা কি এটা সত্যি মনে করেন যে শুধুমাত্র সিঙ্গুর নন্দীগ্রামের কারণেই 34 বছরের এত বড় একটা সাম্রাজ্যের পতন ঘটেছিল? মানুষের বামফ্রন্ট বা লেফট ফ্রন্ট সম্পর্কে আর কোনো কমপ্লেন ছিল না, তাদের দৈনন্দিন জীবনে আর কোনো রকমের সমস্যা ছিল না, শুধুমাত্র সিঙ্গুর ও নন্দীগ্রামের চক্রান্তের ফলে একটা সরকারের পতন ঘটে গিয়েছিল। এটা যদি মনে করেন তাহলে কিন্তু সত্যের অপলাপ করা হবে। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন বলেই আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় যে পুরোটাই একটা চক্রান্ত। এটা রাজনৈতিক নেতা নেত্রীদের, তারা তাদের সুবিধা অনুযায়ী তাদের অবস্থান বদল করেন। তারা কখন কি বলবেন এটা আমাদের অজানা। কিন্তু আমরা যারা কোনো স্বার্থ ছাড়া লড়াইটা করেছিলাম, আমাদের মতো বহু মানুষ যারা লড়াই করেছিলেন, তারা নিশ্চয়ই দুবার ভাববেন এটা হতে পারে না, হওয়াটা সম্ভব নয়। ফলে আমার মনে হয় ঠিক শুধুমাত্র কুৎসিত গালিগালাজ নয়,
মানুষের জনগণের সংগ্রামকে যারা ছোট প্রমাণিত করার চেষ্টা করে, সেটাও কিন্তু আরেক ধরনের কুৎসা বা খারাপ কথার শামিল। আমি শেষ করব যে কথাটা বলে, সেটা হচ্ছে যে শুধুমাত্র সমস্যাটা রাজনৈতিক নেতাদের নেত্রীদের নয়, এটা একটা বৌদ্ধিক সংকটের জায়গা। আমরা শিল্পীরা অধিকাংশ সময় আমাদের সত্যিকারের শক্তিটা কোথায় এটা নিজেরাই বুঝে উঠতে পারিনি, অথবা অপরকে বোঝাতে পারিনি। যখন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন একটা তুঙ্গে উঠেছে, তখন আমার থেকে অনেক অনেক বেশি যারা ট্যালেন্টেড, আমার থেকে অনেক অনেক বেশি যারা ক্ষমতাবান, এই সমস্ত মানুষদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হতো, কথাবার্তা বলতাম, আমরা বোঝার চেষ্টা করতাম অনেক কিছু। তখন কিন্তু একটা প্রস্তাব প্রায়শই উঠে আসতো। আমার মতো এরকম বহু মানুষ আমরা অ্যাপিল করেছিলাম সে সমস্ত মানুষদের কাছে, যে অনেক দিন বাদে ইতিহাস একটা সুযোগ দিয়েছে আমাদেরকে। বামফ্রন্টের পতন ঘটুক, ঠিক যেভাবে সমীরবাবু বলছিলেন যে কোনো ভ্যাকিউম বলে কিছু থাকে না। হ্যাঁ, সিপিএম চলে যাচ্ছে, আরেকটা নতুন শক্তি আসছে। আমরা বহুজন প্রস্তাব দিয়েছিলাম যে ওই ভ্যাকিউমটা একটা রাজনৈতিক দল এসে পূরণ করুক, ওই ভ্যাকিউমটা যেন আমরা পূরণ করার চেষ্টা না করি। বারংবার আমার বন্ধু বান্ধবদের আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে একটা নতুন শক্তি আসছে, আসুক, কিন্তু দ্যাট ডাজন্ট মিন, তার কোনো মানে নেই যে আমরা ওই শক্তিটাতে গিয়ে জয়েন করব, ওই শক্তিটাতে গিয়ে যোগদান করব। বরঞ্চ ইতিহাস সময় যখন আমাদের একটা সুযোগ দিয়েছে, আমরা লেখক শিল্পীরা আমাদের একটা মঞ্চ নিজেদের মতো করে রেখে দিই। নিজেদের মতো করে রেখে দিলে যেটা হবে যে ভবিষ্যতে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, আমরা শিরদাঁড়াটা সোজা করে শটানভাবে যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলতে পারবো। কিন্তু দুর্ভাগ্য আমাদের সেটা ঘটেনি। দলে দলে আমার বন্ধু বান্ধবরা আমরা দেখেছি যে নতুন শাসক দলের সঙ্গে চলে গেছে, বিভিন্ন কমিটিতে চলে গেছেন, বিভিন্ন সাংস্কৃতিক কমিটিতে যোগদান করেছেন। ফলে তারা তাদের ভাষা হারিয়েছেন, তারা তৃণমূলের বিরুদ্ধে আর কথা বলতে পারেন না। ঠিক যেভাবে আমি দিলীপবাবুকে আশ্বস্ত করছি এই কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে আমরা চুপ করে নেই। দিলীপবাবুর যেরকম গণতান্ত্রিক অধিকার আছে ওর দল সম্পর্কে বলার, ওর দল কি কি ভালো করতে চায় পশ্চিমবঙ্গে সেটা পরিষ্কারভাবে বলার, এই রাজ্যের নাগরিক হিসেবে আমি দিলীপবাবুকে আশ্বস্ত করছি, অত্যন্ত গভীর আস্থার সঙ্গে আমি বলছি যে আমি একজন সাধারণ, অতীব সাধারণ এই পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে আমি মনে করি যে আমাদের ভারতবর্ষ শাসন করছে যে রাজনৈতিক দল, সেই ভারতীয় জনতা পার্টি, এই দলটিকে আমি অত্যন্ত রাজনৈতিকভাবে বিপজ্জনক দল বলে মনে করি। এবং আমি মনে করি যে পশ্চিমবঙ্গে সর্বতোভাবে এই শক্তিকে প্রতিহত করা উচিত। এবং এই শক্তিকে প্রতিহত করার জন্য আমার মতো একজন সামান্য শিল্পী বা আমাদের মতো যারা সামান্য শিল্পী যা যা করার প্রয়োজন আমরা সবটাই করব, এবং সেটা অবশ্যই সৌজন্য মেনে করব, সম্ভ্রম জানিয়ে করব, গণতান্ত্রিক উপায়ে করব, কিন্তু চুপ করে থাকবো না। আমরা বলবো আমাদের কথা, নিঃসংকোচে বলবো, গলা খুলে বলবো, শিরদাঁড়া টান রেখে বলবো। নমস্কার। ধন্যবাদ কৌশিক। আমি শুধু এইটুকু বলতে পারি যে গণতন্ত্রে শতপুষ্প বিকশিত তো হয়, অনেক সময় আটকানোর চেষ্টা হয়, কিন্তু বিরোধিতা এবং সমর্থনের অধিকার গণতন্ত্রে প্রত্যেক নাগরিকের জন্মগত অধিকার। সেটা কারার চেষ্টা হলে অন্তত সংবাদ মাধ্যম চুপ করে থাকবে না, আগেও থাকেনি, ভবিষ্যতেও থাকবে না। কৌশিকের একটা বিষয় আমি শেয়ার করতে চাইব, সেটা হচ্ছে হঠাৎ শুনলাম, আমরাও হতবাক হয়ে গেলাম যারা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন নন্দীগ্রাম কভার করেছি অন এয়ার আমাদের চ্যানেলে, মাসের পর মাস কার্যত কভারেজ চলেছে, যে পুলিশ পাঠানোর সঙ্গে যুক্ত ছিলেন শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী। আমি জানি না, আমার তো প্রথম প্রশ্নটা যে মনে জাগলো একজন নাগরিক হিসেবে, যে তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় শিশির অধিকারীকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করলেন?
বিজেপি দলে যোগ দেওয়ার আগের মুহূর্ত অবধি এই শুভেন্দু অধিকারী একাধিক গুরুত্বপূর্ণ দফতর, 3টে দফতরের মন্ত্রী থাকলেন। অর্থাৎ আমাদের সামনে যেটা হলো সেটা কি নাটক, নাকি সেটা সত্যি রাজনৈতিক অবস্থান পাল্টে গেছে বলে আমার মূল্যায়নটাও পাল্টে যাবে, এ প্রশ্ন আমাদের রইল। তবে এই মুহূর্তের খুবই আমি বলবো যে অনুত্তমা বলতে পারবে যে এক একটা সময় হয় না যে অনুষ্ঠানের মেজাজটা একটু হতাশাজনক হয়ে যায়। আমি একটা অন্য কথা বলি এই জায়গায়। দেখুন, আমি কোনোদিন মনে করি না যে অতীতের সব উদাহরণই একেবারে সৌজন্যের পরাকাষ্ঠা আর বর্তমানে যাবতীয় রাজনৈতিক সৌজন্যেরই গঙ্গাপ্রাপ্তি ঘটেছে। দেখুন, খারাপ উদাহরণ অতীতেও ছিল আর ভালো উদাহরণ বর্তমানেও আছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে ভালোর সংখ্যাটা কমছেই যা।